মাসুদ রানা সিরিজের গল্প পাতকিনি পর্ব ৫। ২০০ বছরেরও বেশি সময় ধরে গুয়াতেমালা সিটিতে রয়েছে এলেনা হিউবার্টের বিশাল ম্যানশন। আগে ওটার মালিক ছিল ধনাঢ্য মিগুয়েরো পরিবার। আর সব স্প্যানিশ প্রাসাদের মতোই সামনে প্রকাণ্ড পাথরের সিঁড়ি গিয়ে উঠেছে ফ্যাসাডে। ওটা পেরিয়ে ২ পাল্লার বিশাল দরজা, চাঁদের মতো বেঁকে গেছে দোতলা বাড়ি, পেছনে মস্ত উঠান ও অপূর্ব বাগান। রানা ও সুহানা টোকা দেওয়ার কয়েক সেকেন্ড পর দীর্ঘদেহী পেশিবহুল এক লোক এসে খুলল দরজা। বয়স হবে ৩০। ভঙ্গি দেখে মনে হলো বক্সার, বাটলারের কাজ করে। আরেকটা কাজ বোধহয় সিকিউরিটি চিফ হিসেবে দায়িত্ব পালন করা। মিস্টার মাসুদ রানা ও সুহানা চৌধুরী, জানতে চাইল সে। হ্যাঁ, সংক্ষেপে বলল রানা। আপনাদের জন্য অপেক্ষা করছেন তিনি, আসুন। এক পাশে সরে দাঁড়ালো লোকটা। রানা সুহানা ভেতরে পা রাখতেই একবার দেখে নিল রাস্তা, তারপর বন্ধ করে দিল দরজা। লাইব্রেরিতে আপনাদের সঙ্গে দেখা করবেন। ফয়েতে ৮ ফুটি ২ পাথরের স্ল্যাব, সেসবের গায়ে খোদাই করা মায়াদের ভয়ঙ্কর চেহারার ২ দেবতা পাহারা দিচ্ছে বাড়ি। ফয়ের এক দরজা দিয়ে ওদেরকে নিল লোকটা। ওই দরজার ওপর পাথরের লিন্টেল প্রাচীন কোনো মায়ান বাড়ির। এপাশে এসে ওরা দেখলো প্রকাণ্ড লাইব্রেরি, অনেকটা ইংলিশ কাউন্টি ভবনের গ্রন্থাগারের মতোই। তাকের উপর লাখ লাখ ডলারের বই কাতারে কাতারে রাখা। পুরোনো আমলের চামড়ার কাউচে রানা সুহানা বসবার পর বেরিয়ে গেল লোকটা। বংশের আভিজাত্য প্রমাণের সব ধরনের ব্যবস্থা রয়েছে এই ঘরে। এক পাশের স্ট্যান্ডে ৪ ফুটি অ্যান্টিক গ্লোব, দেয়ালের কাছে লেকটার্ন, সেগুলোর ওপর খোলা অবস্থায় মোটা সব বই। তার একটা পুরনো স্প্যানিশ ডিকশনারি, অন্যটা হাতে রং করা ১৭০০ শতাব্দীর অ্যাটলাস। দেয়ালে দেয়ালে বুকশেলফে চামড়া মোড়া পুরো সব বই। পেছনের বুকশেলফগুলোর ওপরে ১৯ শতকের শিল্পকর্ম, স্প্যানিশ মহিলাদের পোর্ট্রেট, চুলে ম্যান্টিলা, পরনে লেসের গাউন, স্প্যানিশ ভদ্রলোকদের পরনে কালো কোট। সোহানা বুঝে গেল এ কামরা গোছাবার কাজ এলেনা হিউবার্ট করেনি, স্রেফ বাবার কাছ থেকে পেয়েছে। আরও নিশ্চিত হলো কাছের শেলফে বইয়ের সোনালি শিরদাঁড়া দেখে। প্রতিটি বই স্প্যানিশ ভাষায় লেখা। ঘরের আরেক দিকে গ্লাসের কেসে এক মায়ান রাজপুত্র, হাতে গলায় ও কানে সোনা ও খোদাই করা জেডের গহনা, পরনে ক্লাসিক পোশাক। পাশের তাকে মাটির তৈরি মায়ান পট, কোনোটা ব্যাঙের মতো, কোনোটা কুকুরের মতো অথবা পাখির মতো। আরেক পাশে সোনা দিয়ে গড়া ছোট ছোট ৮টা দেবতা। পালিশ করা পাথরের মেঝেতে হাই হিলের খটখট আওয়াজ শুনল ওরা। ফয়েল পেরিয়ে চপ্পল পায়ে লাইব্রেরিতে ঢুকলো এলেনা হিউবার্ট, ঠোঁটে হাসি। আরে সত্যি মিস্টার রানা আর মিস চৌধুরী দেখছি। স্বপ্নেও ভাবিনি আবার দেখা হবে, তাও আবার গুয়াতেমালায়। এলেনার পরনে কালো শার্ট, তবে ওই সেটের স্যুট পরেনি। জ্যাকেট ও জুতোও কালো নয়। সাদা সিল্কের ব্লাউজ কুঁচকে আছে গলার কাছে। বোধহয় কাজে ব্যস্ত ছিল বাড়ির অন্য কোথাও। চট করে একবার দেখে নিল হাতঘড়ি, চালু করলো টাইমার। তারপর ঘুরলো রানা ও সোহানার দিকে। ভদ্রতা বজায় রেখে উঠে দাঁড়ালো রানা ও সোহানা। হ্যালো মিস হিউবার্ট। যেখানে ছিল সেখানেই রইল এলেনা। মনে হলো না কর্মর্দনের ইচ্ছা আছে। আমাদের দেশে এসে কেমন লাগছে? আপনার সঙ্গে স্যান্ডিয়াগোতে দেখা হওয়ার পর থেকেই আলতা ভেরাপাস ঘুরে দেখেছি, বলল সোহানা। বোধহয় আমাদের সচেতন করে তুলেছে ওই কোডেক্স। কাজে ঘুরে এসেছি মায়াদের অঞ্চল থেকে। অনেক কিছুই দেখলাম ওখানে। সত্যিকারের অভিযাত্রীর মতোই? গুড। আজকাল আসলে সামান্য কৌতূহলের কারণে কাজ ছেড়ে বেরিয়ে পড়ে না কেউ। রীতিমতো হিংসে হচ্ছে আপনাদেরকে। নতুন জিনিস সংগ্রহের কাজে ব্যস্ত না থাকলে আপনিও সময় পেতেন, বলল রানা। সত্যি কাজের অভাব নেই আমার, হাসলো এলেনা। মাত্র গড়ে তুলছি নিজ সাম্রাজ্য। এখানে পৌঁছেই দেরি না করে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, রীতিমতো সম্মানিত বোধ করছি। যে কারণে দেখা করতে চেয়েছি। কাজের কথা এলো রানা। আপনার এস্টেটের খুবই কাছে গিয়েছিলাম আমরা। ওটার নাম তো বোধহয় এস্তেনশিও মিগুয়েরো। গিয়েছিলেন? ইন্টারেস্টিং, বলল এলেনা। হয়ে উঠেছে সতর্ক, যদিও চেহারায় কোনো ভাবান্তর নেই। আমরা ওদিকে যেতে বাধ্য হই, একদল সশস্ত্র লোক তাড়া করায়। আমাদেরকে দেখেই গুলি শুরু করে। বাধ্য হয়ে যেতে হয় আপনার জমির ওপর দিয়ে। তখনই দেখি ওখানে চাষ করা হয়েছে হাজার হাজার গাঁজা, কোকা ও পপি গাছ। অন্তত ১০০ লোক কাজ করছিল ওখানে। পেটি বেঁধে ট্রাকে করে ওঠানো হচ্ছে ড্রাগস দূরে কোথাও। যুবতীর চোখে চেয়ে আছে রানা। খুব ব্যস্ত সময় কাটিয়েছেন দেখছি আপনারা, বলল মিস হিউবার্ট। জানতে পারি কিভাবে অত লোক এড়িয়ে বেরিয়ে এলেন? তার আগে বলুন, এতজন ক্রিমিনাল কি করছিল আপনার খামারে? জানতে চাইল সোহানা। হাসলো এলেনা হিউবার্ট। একবার ভাবুন এভারগ্লেড ন্যাশনাল পার্কের কথা, তাহলেই বুঝবেন কি জবাব দেব। ওটা ১.৫ মিলিয়ন একর, আর ওটার দ্বিগুণ বড় এস্তেনশিও মিগুয়েরো। আর গুয়াতেমালার কয়েকটি রিজিয়ন জুড়ে রয়েছে আমার জমি।
চাইলেও সবাইকে সরিয়ে দিতে পারবো না ওই জমি থেকে। এমনও জায়গা আছে যেখানে পায়ে না হেঁটে পৌঁছানো যায় না। হাজার বছর ধরে ওই জমির উপর দিয়ে চলাচল করে স্থানীয়রা, আর তাদের অনেকেই খুবই খারাপ মানুষ। ওদিকে রিজিয়নের অফিসিয়ালদের জানিয়েছি তারা যেন কমার্শিয়াল লগিং, দুর্লভ প্রাণী বা আর্কিওলজিক্যাল লুট বন্ধের ব্যবস্থা করে। আসলে আপনাদেরকে বুঝতে হবে, সশস্ত্র ড্রাগ গ্যাং ঠেকাবার দায়িত্ব সরকারের, আমার নয়। মনে হয়েছে আপনাকে জানানো উচিত আপনার জমিতে বেআইনি কাজ হচ্ছে, বলল রানা। ছোঁ দেওয়া চিলের মতো সামনে ঝুঁকে গেল এলেনা হিউবার্ট। মনে হলো এবার ঝাঁপিয়ে পড়বে শিকারের ওপর। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। আমরা শুধু জানালাম ওখানে কি চলছে। এলেনার দিকে হাত বাড়িয়ে দিল সোহানা। মেয়েটি হ্যান্ডশেক করতে বলল, কয়েক মিনিট সময় দিলেন বলে অনেক ধন্যবাদ। দেরি না করে দরজা পেরিয়ে ফয়েতে চলে এলো সোহানা, পিছু নিল রানা। ওর পর এলো এলেনা হিউবার্ট, বিরক্ত সুরে বলল, কঠোর ব্যবস্থা নেব আমি। বাড়ির আরেক দিকে রওনা হয়ে বলল, আমি ভেবেছিলাম আপনারা আমার মায়ার কোডেক্স নিয়ে কিছু বলবেন। ছট করে ঘুরে চাইল সোহানা। আপনার মায়ান কোডেক্স? না থেমেই হাসলো এলেনা। তাই বলেছি নাকি? অবাক কাণ্ড তো। চলে গেল সে দূরের আরেক দরজা দিয়ে। রানা ও সোহানার পেছনে খুলে গেছে বেরিয়ে যাওয়ার দরজা। যে ওদেরকে ঢুকতে দিয়েছে তার সঙ্গে এখন স্যুট পরনে আরো দুজন। হাট করে খুলে রেখেছে দরজা, যেন বলতে চাইছে, যথেষ্ট হয়েছে, এবার বেরোন তো এখান থেকে। বাড়ির আঙিনা পেরিয়ে সোহানা বলল, ওই মেয়ে আমাদের কথা পাত্তাই দেয়নি। অন্য পথে এগোতে হবে, বলল রানা। সিঁড়ির ধাপ পেরিয়ে নেমে এলো ওরা সদর রাস্তায়। ডান দিকে রওনা হয়ে চলে এলো 100 গজ দূরে। তারপর ট্যাক্সি ডাকলো রানা। যাব বাংলাদেশ এম্বাসিতে। গন্তব্যে পৌঁছানোর আগে কয়েক জায়গায় খোঁজ নিতে হলো, তারপর পৌঁছে গেল ঠিক বাড়িতে। ডেস্কের পেছন থেকে তথ্য দিল রিসেপশনিস্ট, কয়েক মিনিট পর দেখা করবেন সেকেন্ড অফিসার। 5 মিনিট পর সুন্দরী মেয়েটি উদয় হয়ে মিষ্টি করে হেসে বলল, আমি মুস্তাফিজা হোসেন মুক্তা, বাংলাদেশ এম্বাসির সেকেন্ড অফিসার। আসুন আমার সঙ্গে। ওরা অফিসে ঢুকে বসবার পর বলল, কি করতে পারি আপনাদের জন্য? নিজেদের নাম জানালো রানা ও সোহানা। চট করে একবার রানা আরেকবার সোহানাকে দেখে নিল মেয়েটি। যার যার অ্যাসাইনমেন্টে ব্যস্ত ছিল এই দুই বিসিআই রত্ন। গত বছরের সিলেকশন টিমে ছিল না। মুক্তা চাকরি পাওয়ার পর সংক্ষিপ্ত ট্রেনিং শেষে ওকে পাঠিয়ে দেওয়া হয় গুয়েতেমালার বাংলাদেশ এম্বাসিতে। ফলে পরিচিত হতে পারেনি মাসুদ রানা বা সোহানা চৌধুরীর সঙ্গে। এবার 2-4 কথায় মুক্তা বুঝিয়ে দিল যে কোনো সহায়তা দিতে তৈরি ও। রানা জানালো কি ঘটেছে এস্তেনশিয়া মিগুয়েরোয়। ওদের উপর হামলা করেছে ড্রাগ ট্রাফিকাররা। বিশাল খামার করা হয়েছে গাঁজা, কোকা ও পপি ফুলের। ট্রাককে ট্রাক পাচার হচ্ছে ড্রাগস। ওরা সবই জানিয়েছে এলেনা হিউবার্টকে, কিন্তু জবাবে স্রেফ হেসেছে মেয়েটি। শেষে মায়াদের কোডেক্সের কথা বলল রানা। কোডেক্স এখন তার কাছে, অথবা নকল ফেডারেল অফিসিয়ালদের মাধ্যমে স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে ফেলেছে অন্য কোথাও। নিয়ম অনুযায়ী রিপোর্ট লিখল মুক্তা। মাঝে মাঝে থেমে জিজ্ঞেস করে নিল কোন তারিখে কোথায় কি ঘটেছে। ওদের মোবাইল ফোনের নম্বর টুকে নিল। কাছে এসে বলল, এসব তথ্য গুয়েতেমালান গভর্নমেন্টের কাছে দেব আমরা, তবে এতে কোনো কাজ হবে এমন ভাবছি না। সেক্ষেত্রে কি করা উচিত? জিজ্ঞেস করলো সোহানা। বিশাল এলাকার জঙ্গল ধ্বংস করছে ড্রাগ উৎপাদনকারী আর ট্রাফিকাররা মিলে, তাই তাদের বিরুদ্ধে লড়ছে সরকার, বিশেষ করে পেটেন রিজিয়নে, বলল মুক্তা। কিন্তু ড্রাগ লর্ডদের লোকবল সরকারের চেয়ে ঢের বেশি, টাকা বা অস্ত্রেরও অভাব নেই। তারপরও এদের কাছ থেকে গত 1 বছরে 3 লাখ একর জমি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই জমি আসলে কিছুই নয়, হয়তো তাদেরই কারোর সঙ্গে হাত মিলিয়েছে ওই এলেনা হিউবার্ট। এ দেশে আসার পর থেকে উঁচু সমাজে জায়গা করে নিয়েছে বিপুল টাকার জোরে। সুন্দরী, বড়লোক, আনমেরিড, ফলে এই শহরে রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে। আমার বিশ্বাস প্রফেসর রশিদকে ধোকা দিয়ে মায়ান কোডেক্স হাতিয়ে নেবার বুদ্ধি এই মেয়ের। এলেনা মনে করে সাধারণ বোকা মানুষের জন্য আইন ক্ষমতাশালীদের জন্য নয়। বেশিরভাগ ধনীর মতোই নিজেও অপকর্ম করে না, একদল বদমাশকে দিয়ে সব করিয়ে নেয় টাকার জোরে। ওই লোকগুলোই চুরি করেছে মায়ান কোডেক্স। কিন্তু এলেনা যাই করুক, বিপুল টাকার কারণে এদেশের আইনে তাকে শাস্তি দেওয়া সম্ভব বলে মনে করি না। এলেনা কিন্তু আমাদের মধ্যেই বিদেশি এখানে, মন্তব্য করলো সোহানা। আপা, আপনার বা মাসুদ ভাইয়ের সঙ্গে তার অনেক তফাৎ। ম্লান হাসলো মুক্তা। কয়েক বছর ধরে ক্ষমতাশালীদের উঁচু সমাজে মিশছে, অঢেল টাকা ঢালছে রাজনৈতিক নেতাদের পেছনে, আর বিপুল জমি কিনে নিয়ে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে। তার চেয়েও বড় কথা, শুধু সরকারি দলের লোক নয়, বিরোধী দলেরও বড় বড় সব নেতাকে পুরেছে পকেটে। নির্বাচনে যে দলের লোকই জিতুক বা হারুক, তার ক্ষমতা কমে না। ও মাত্র একটা ফোন করলেই ব্যস্ত হয়ে উঠবে উচ্চপদস্থ অনেকে। বুঝলাম। আরও গম্ভীর হয়ে গেল রানা।
তারপরও চেষ্টা করতে দোষ নেই। একবার গুয়াতেমালান পুলিশ এস্তেনশিয়া মিগুয়েরো দেখে এলে কোনো ব্যবস্থা তাদেরকে নিতেই হবে। ওখানে হাজার হাজার একর জমিতে ড্রাগসের চাষ হচ্ছে, সব এখন বিক্রির জন্য তৈরি, লুকাতে পারবে না কেউ। আর যদি একবার এলেনার অফিস বা বাড়ি সার্চ করে, পেয়ে যাবে মায়ান কোডেক্স। ঝুঁকে এলো মুক্তা। প্রমাণ পেয়ে যাবে ড্রাগসের অপারেশনে পুরোপুরি জড়িত ওই মেয়ে, বলল সোহানা। আস্তে করে মাথা নাড়ল মুক্তা। এত বড় ঝুঁকি পুলিশ নেবে না সোহানা আপা। তাদের কর্মকর্তারা ভালো করেই জানে দেশের উত্তর ও পশ্চিম এলাকায় কি চলছে। তারাও চায় বন্ধ হোক ড্রাগের ব্যবসা, কিন্তু তাদের মাথার উপর আছে সরকারি দলের প্রভাবশালী নেতারা। তারা চাইবে না এলেনা হিউবারকে বিব্রত করা হোক। চাইলেও ওই মেয়েকে গ্রেফতার করতে পারবে না পুলিশ, বরং জোরে সোরে সরকার থেকে ধমক মারা হবে খামোখা নিরীহ এলেনা হিউবারকে হয়রানি করা হচ্ছে। সরকারি পুলিশকে নির্দেশ দেবে যেন শত শত মায়া নিরীহ লোক ধরে জেলে চালান দেয়া হয়। আসলে রাজধানীতে নোংরা সব চুক্তি, কালো টাকার লেনদেন সবই থাকে দামি মানুষের বিলাসবহুল বাড়ির চার দেয়ালের ওপাশে। সত্যি যদি কেউ গুয়াতেমালায় কয়েক লক্ষ একর জমির মালিক হয়, সে কখনো গ্রামে থাকে না, প্রাচুর্যের মাঝে থাকে গুয়াতেমালান রাজধানীতে। তার মানে পুলিশকে জানাবো আমরা, কিন্তু আসলে কিছুই হবে না, এই তো, বলল সোহানা। ঠিক তাই আপা, বলল মুক্তা। আপনি বা মাসুদ ভাই চাইছেন অন্যায়ের বিরুদ্ধে লড়ুক পুলিশ, কিন্তু আসলে ড্রাগসের ব্যবসা সাধারণ কোনো অন্যায় নয়। বেপরোয়া খুনি একদল টাকার কুমিরের বিরুদ্ধে লড়তে হবে। সেক্ষেত্রে এটা এক মস্ত লড়াই। পুলিশ বা আর্মি সেজন্য এখনো তৈরি নয়। তারা কিছু করতে চাইলে সরকারই বাধা দেবে, কারণ ওই খুনিরাই চালায় দেশটা। অর্থাৎ ফেডারেল পুলিশ কিছুই করতে পারবে না, জানতে চাইল রানা। চেষ্টা করছে ওরা, কেউ কেউ। আপনাদের যদি সময় থাকে চলুন ঘুরে আসি তাদের অফিস থেকে। রানা ও সুহানা মাথা তোলাতেই মোবাইল ফোন বের করে কল করলো মুক্তা। সংক্ষেপে স্প্যানিশ ভাষায় কার সঙ্গে যেন কথা বলল। কথা শেষে উঠে দাঁড়িয়ে বলল, চলুন যাওয়া যাক। অফিস থেকে বেরিয়ে নীল একটা টয়োটা প্রিমিও গাড়ির পাশে থামল মুক্তা। ওদের অফিস জোন 4-এ, বেশ দূরে, গাড়িতে যাওয়াই ভালো। 15 মিনিট পর পৌঁছে গেল ওরা অ্যাভিনিডা 311A ফেডারেল পুলিশ স্টেশনের সামনে। অফিসের গেটে দাঁড়িয়ে থাকা পুলিশকে চেনে মুক্তা। হাতের ইশারা করে দেখিয়ে দিল অপেক্ষা করছেন অফিসার। করিডোরে ঢুকে শেষ মাথায় এলিভেটরে উঠল মুক্তা। রানা ও সোহানাকে নিয়ে এলো 5ম তলায়। ডান দিকের একটা অফিসে ঢুকলো ওরা। টেবিলে নেই অফিসার, দাঁড়িয়ে আছে জানালার কাছে। ওরা ঢুকতেই ঘুরে চাইল। বয়স হবে বড়জোর 25, ঝিকমিক করছে দু চোখ। আনুষ্ঠানিকভাবে বলল মুক্তা, ইনি কমান্ডার রিকো আন্দ্রেয়াস, এরা মিস্টার মাসুদ রানা ও মিস সুহানা চৌধুরী, বাংলাদেশি। এরা এমন কিছু দেখেছেন যেটা আপনি জানতে চাইবেন মিস্টার রানা। সবাই বসবার পর সংক্ষেপে নিজেদের অভিজ্ঞতা খুলে বলল রানা। মাঝে মাঝে সাহায্য করলো সোহানা। নির্দিষ্ট এলাকার জিপিএস লোকেশন দিল ওরা। চুপচাপ সবই শুনল ফেডারেল অফিসার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এসব তথ্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজই আপনাদের অভিজ্ঞতার কথা জানিয়ে রিপোর্ট ফাইল করব সেন্ট্রাল কমান্ডে। চেয়ার না ছেড়ে বলল রানা, এর ফলে কোনো লাভ হবে অফিসার? এলেনা হিউবার্টের স্থাবর সম্পত্তি সার্চ করা বা তার ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করা হবে? দুঃখিত মনে হলো কমান্ডারকে। আস্তে করে মাথা নাড়ল। সরি, তেমন কিছুই হবে না। দেশের উত্তর অংশে যেসব ড্রাগ লর্ড খামার করেছে বা ড্রাগসের চালান দিচ্ছে, সেই এলাকা অত্যন্ত দুর্গম। আমাদের কাছে কোনো প্রমাণ নেই এলেনা হিউবার্ট তাদের সঙ্গে কোনোভাবে জড়িত। বিশাল জঙ্গলে বা জাতীয় কোনো পার্কে এসব অপকর্ম করছে ক্রিমিনালরা। আমরা রেড দেই, কিন্তু দেখা যায় এরা সরে যায় অন্য কোথাও। আমরা ফিরে এলে আবারও আগের জায়গায় ফেরে। কখনো কখনো জমির মালিককে টাকাও দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ সময় তা করে না। আপনারা জানিয়েছেন পপি বা কোকো গাছের বিশাল খামার দেখেছেন। সত্যি বলতে এসব শুনে বিচলিত হয়েছি। আমরা চাই না এসব জিনিস এদেশে চাষ করা হোক। এতদিন শুধু দক্ষিণ আমেরিকার রুটে আসা কোকেন ও হেরোইনের চালান ঠেকাতে ব্যস্ত ছিলাম। এখন জানলাম এই দেশেই চাষাবাদ শুরু হয়েছে। রানা জানতে চাইল, যদি কোনো কারণে এলেনা হিউবার্টের বাড়িতে রেড দেন, তার ব্যবসায়িক অফিস সার্চ করেন বা তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন এবং তার ফলে যদি প্রমাণ হয় সে অপরাধী, সেক্ষেত্রে আপনারা কি তাকে গ্রেফতার করবেন? যথেষ্ট আইনি কারণ থাকলে তার বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান সার্চ করব আমরা, ব্যাংক অ্যাকাউন্ট অডিটও করতে পারবো, বলল কমান্ডার রিকো আন্দ্রিয়াস। কিন্তু এই মুহূর্তে সরাসরিভাবে তাকে জড়িত বলার উপায় নেই। রানার মনে হলো কি যেন সিদ্ধান্ত নিল অফিসার। তারপর বলল, গোপন একটা কথা আপনাদেরকে বলছি। অন্য বড় লোকদের মতোই মাঝে মাঝে এলেনা হিউবার্টের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তদন্ত চালাই আমরা। আমি এই অফিসে আসার পর 2বার সার্চ করা হয়েছে তার অফিস। সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
অসৎ পথে অর্জিত হয়েছে এমন কিছু পাননি, বা কোনো আর্টিফ্যাক্ট? বলল সোহানা। নিজেকে সে কালেক্টর বলে, তার বাড়িতেও দেখেছি নানান আর্টিফ্যাক্ট। তার টাকার অভাব নেই, বলল কমান্ডার। আর সেসব কোথা থেকে পেয়েছে তাও কোনো রহস্য নয়। অসংখ্য দেশের সম্পত্তি তার, মস্ত বড়লোক পরিবারের মেয়ে। এখন যে বাড়িতে আছে ওখানে রেড দিলে পরিষ্কার বলে দেবে মায়ান আর্টিফ্যাক্ট পেয়েছে আগের মালিকের কাছ থেকে। আর নতুন কিছু হলে বলবে সেসব পেয়েছে নিজের এস্টেটে। এখনও রিপোর্ট করে উঠতে পারেনি কর্তৃপক্ষের কাছে। এখন পর্যন্ত কোনো ক্রিমিনাল অফেন্স করেনি যার কারণে তাকে গ্রেফতার করা যায়। এই দেশ থেকে সরিয়েও ফেলেনি কিছুই। আপাতত আমাদের কি করা উচিত, জানতে চাইল সোহানা। মিস মুক্তা বোধহয় আপনাদেরকে সবই খুলে বলেছেন। আপাতত বাড়ি ফিরে যান। কোডেক্সের জন্য চোখ রাখতে পারেন অনলাইন মার্কেটে। কখনো কখনো আর্টিফ্যাক্টের অংশ বিক্রি করে দেওয়া হয়, সেক্ষেত্রে অভিযোগ পেলে ওই কোডেক্স খুঁজবো আমরা। বেশ, বলল সোহানা, সন্তুষ্ট নয়। চেয়ার ছাড়ল রানা, হ্যান্ডশেক করলো কমান্ডারের সঙ্গে। আমাদের বক্তব্য মন দিয়ে শুনেছেন বলে ধন্যবাদ। আপনাদেরকেও অজস্র ধন্যবাদ। চোখের সামনে তুলে ধরেছেন অনেক কিছু, বলল কমান্ডার রিকো আন্দ্রিয়াস। দয়া করে হতাশ হবেন না, কখনো কখনো খুব ধীর পথে চলে আইন। এম্বাসিতে ফিরবার পথে রানা ও সোহানাকে ওদের হোটেলে নামিয়ে দিয়ে গেল সেকেন্ড অফিসার মুক্তা। ঘরে ফিরে ওরা ফোন দিল সালমা আলীকে, জানিয়ে দিল বিমানের টিকিট পেলেই ফিরছে। বিমানের টিকিট কনফার্ম হতেই হোটেলের লবিতে নেমে এলো ওরা। ঢুকলো গিয়ে ইংরেজি বইয়ের দোকানে। যাত্রাপথে পড়বার জন্য দুটো বই কিনল সোহানা। রানা নিল মোটাসোটা একটা থ্রিলার বই। আবারও ফিরল হোটেল কক্ষে। এয়ারপোর্টে কোনো ঝামেলা হলো না। ওদের বিমান একবার থামলো ইউস্টনে। গন্তব্যে পৌঁছতে লাগলো 7 ঘন্টা 43 মিনিট। পুরোটা সময় ব্যয় করলো সোহানা গুয়াতেমালার ইতিহাস পড়ে। অর্ধেক সময় ঘুমিয়ে নিল রানা, তারপর মন দিল রোমাঞ্চ উপন্যাসে। এর বহুক্ষণ পর উচ্চতা কমালো বিমান, নেমে যেতে লাগলো স্যান ডিয়েগো এয়ারপোর্টের রানওয়ে লক্ষ্য করে। হঠাৎ করেই বলল সোহানা, একটা ভুল করেছি আমরা। কি, জানতে চাইল রানা। আমাদের সবচেয়ে বড় বন্ধুর কথা ভুলে গেছি। সে কে? বার্তেলোমে দে লাস কাসাস। এয়ারপোর্ট টার্মিনাল থেকে বেরিয়েই সালমা আলীর ভলভো সেডান দেখল রানা ও সোহানা। পেছন সিটে গম্ভীর হয়ে বসে আছে কাল্লু। পাশে সোহানা বসতেই আদর করে চেটে দিল ওর হাত। কাল্লু, ইয়ান্ন স্টাইল, বলল সোহানা। খুশি হয়ে মৃদু ঘেউ করে উঠল কুকুরটা। এ আবার কি ভাষা? ড্রাইভিং সিট থেকে বলল সালমা। আমি তোমাকে মিস করেছি। রীতিমতো কষ্ট পেলাম যে আমার দাম কাল্লুর চেয়েও কম, বলল সালমা। মাসুদ ভাই, এর একটা ন্যায্য বিচার চাই। ঠিক, সায় দিল রানা। এর শাস্তি বাড়ি ফিরে আমাদেরকে কাচ্চি বিরিয়ানি রেঁধে খাওয়াবে সোহানা। সকালে সব স্টাফ অফিসে আসবে, হাসলো সালমা। ওদেরও হক আছে খাওয়ার। নো পরোয়া, রাতে সবার দাওয়াত, ড্যাম কেয়ার ভঙ্গিতে বলল সোহানা। কদিন আগে 20,000 টাকা খরচ করে ঢাকার সেরা বাবুর্চির কাছ থেকে শিখে নিয়েছে কয়েক পদের দারুণ বিরিয়ানি। সাধারণ চুলাতেই রাঁধা যায়, এবং বাড়িতে বিসিআই এজেন্টদেরকে দাওয়াত করে পরীক্ষায় একবারও ডাব্বা মারেনি, তার সাক্ষী রানা নিজে। এবার সিরিয়াস কথা এলো সালমা। আপনারা কবে আসবেন সেজন্য প্রতিদিন ফোন করেন ডক্টর আক্তার রশিদ। বড় লজ্জার ভেতর আছেন। আমি অবশ্য বলেছি লজ্জার কিছুই নেই, যে কারো কাছ থেকে যে কোনো কিছু চুরি হতে পারে। আজ রাতে দাওয়াত দেওয়া যেতে পারে তাকে, রানাকে জানালো সোহানা। ভালো হয়, বলল রানা। এরপর দেরি না করে যাব স্পেনে। আপনাদের জন্য ওখানে ভালো হোটেল খুঁজে দেব, কথা দিল সালমা। ও, একটা কথা বলিনি, আমাদের অফিসের সব মেরামতির কাজ শেষ, 2-1 দিনের ভেতরেই অফিস খুলব। আগেও সালমার সঙ্গে কথা হয়েছে সোহানার। ও জানতে চাইল, অন্য 4 মায়ান কোডেক্স আর লাস কাসাস সম্পর্কে খোঁজ নিয়েছেন সালমা? হ্যাঁ, বলল সালমা। আপনি বলার পর থেকেই তথ্য জোগাড় করছি। রাতে রানা এজেন্সির অন্যান্য শাখার এজেন্টরা বিদায় নিল। দারুণ সুস্বাদু কাচ্চি বিরিয়ানি, টিকিয়া ও বোরহানি খেয়ে পেট পুড়ে খেয়েছে সবাই। নিজেদের ভেতর গল্প করছে ওরা। একজন বলল, এবার মাসুদ ভাই আর সোহানা আপার বিয়েটা হয়ে গেলে আমাদের আর চিন্তা থাকতো না, যখন তখন হামলা করা যেত খিদে পেলেই। কচু, বলল আরেকজন। তখন খেতে চাইলে এক ধমকে বিদায় করে দিত মাসুদ ভাই, তার উপর আমাদের উপর চাপিয়ে দিত কঠিন সব অ্যাসাইনমেন্ট। বিয়ের কথা ওখানেই শেষ হয়ে গেল। সবাই বিদায় নেওয়ার পর রয়ে গেছে সালমা। নিচতলায় কনফারেন্স টেবিলে বসেছে ওরা। সামনে ফ্রায়ার বার্তেলোমে দে লাস কাসাসের সেই চিঠির কপি। সত্যি দুর্দান্ত ছিল ডিনার, বললেন ডক্টর রশিদ। অনেকদিন পর মনে পড়লো ঠিক এমনই বিরিয়ানি রাখতেন আমার মা। অনেক ধন্যবাদ সোহানা। দেশে যাই না কত বছর, আপনি মনে করিয়ে দিলেন আমার মাকে। ও, আপনাদেরকে বলিনি, আমার মা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। বাঙালি এক মুক্তিযোদ্ধা মায়ের কথা শুনে গর্বিত হলো সোহানা। সত্যিই তো,
ভাগ্যিস বাংলাদেশের লাখো মা জন্ম দিয়েছেন লাখো মুক্তিযোদ্ধার, নইলে বাংলাদেশটাকে ড্রাকুলার মতো চুষে খেত পাকিস্তানি লোভী শয়তানের দল। সোহানা শুরু করুক, বলল রানা। প্রথমে ধন্যবাদ দেব সালমাকে, বলল সোহানা। তিনি বার্তেলোমে দে লাস কাসাসের চিঠি কপি করেছেন। সালমার দিকে চাইল। আপত্তি না থাকলে সালমা খুলে বলুন সব। প্রথমে ড্রেসডেন কোডেক্স নকল করেন এক ইতালিয়ান স্কলার, বলল সালমা। তখনও মাদ্রিদ কোডেক্স পাওয়া যায়নি বা রাখা হয়নি মিউসো আমেরিকা দে মাদ্রিদে। পরে ওটা কপি করেন এক ফ্রেঞ্চ অ্যাবট। প্যারিস কোডেক্স কপি করেন এক ইতালিয়ান স্কলার। ইনি সেই একই মানুষ ড্রেসডেন কোডেক্স আবিষ্কার করেন। মূল অরিজিনাল কোডেক্স কেউ ফেলে দিয়েছিল বিবলিওথেক ন্যাশনালের এক ঘরের বাস্কেটে, ফলে ক্ষতিগ্রস্ত হয় ওটা। আমাদের কপাল ভালো ওটার কপি ছিল। ভাগ্য কাকে বলে, বললেন ডক্টর রশিদ। এবার ওই চিঠি নিয়ে কি করবেন ভাবছেন আপনারা? আমরা জানি এক সময় ওই মায়ান কোডেক্স ছিল ফ্রায়ার বার্তেলোমে দে লাস কাসাসের হাতে, বলল সোহানা। ওই চিঠি প্রমাণ করে তিনি ওটা দেখেছেন, জানতেন ওটা খুবই জরুরি বই, কাজে রক্ষা করা উচিত। স্থানীয়দের সংস্কৃতি রক্ষার জন্য অনেক লড়ছেন তিনি। ওই ভাষাও শিখেছিলেন, বলল সালমা। বুঝতেন তাদের চিন্তা ও ভাবনা। চড়াত করে কপালে চাপড় দিলেন ডক্টর আক্তার রশিদ। এবার বুঝতে পেরেছি, আপনারা বলতে চাইছেন লাস কাসাস হয়তো মায়ান কোডেক্স কপি করেছেন। যদিও আমরা নিশ্চিত নই, বলল সোহানা, তবে খুঁজে দেখা যেতে পারে। দোষ তো নেই। হয়তো আছে অথবা নেই, আমরা জানি না, বললেন ডক্টর রশিদ। কোথাও বলা হয়নি কোনো মায়ান বই তিনি কপি করেছেন। অবশ্য লিখেছেন যাজকেরা পুড়িয়ে দিয়েছে হাজার হাজার বই। হয়তো সে কারণেই কপি করার কথা উল্লেখ করেননি, বলল সালমা। ওই সময়ে অনেক কিছুই পোড়ানো হতো। সোহানা বলল, রাবিনালের দুর্গম মিশন ছেড়ে যাওয়ার পর মেক্সিকোর চিয়াপাসের বিশপ হন। ওখান থেকে ফেরত যান স্প্যানিশ রাজদরবারে। কলোনির ইন্ডিয়ানদের বিষয়ে অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা হয়ে ওঠেন। আর সে কারণেই আশা করা যায় তিনি 1566 সালে মারা যাওয়ার আগে ভ্যালাডোলিড এর কলেজ অফ স্যান গ্রেগরিয়াতে যে বিশাল লাইব্রেরি দান করেন, ওখানে থাকতে পারে তার নকল করা কোডেক্স। হয়তো আপনার ধারণাই ঠিক, বললেন ডক্টর রশিদ। ইউরোপে যারা মায়ান কোডেক্স দেখেছেন বুঝে গেছেন জিনিসটা অত্যন্ত জরুরি, কাজেই কপি করতেও দেরি করেননি। ফটোগ্রাফিক কপি করেছিলাম আমিও, কিন্তু আমারই ভুলে ওই চোরগুলো সব নিয়ে গেল। আফসোস তার কণ্ঠে। চট করে প্রসঙ্গ পাল্টে লাস কাসাসের দিকে ফিরল সালমা আলী। অর্থাৎ আমরা একমত, আগে ওই বই দেখেছেন লাস কাসাস এবং স্বাভাবিক ছিল কপি করা। তাই যদি সত্যি হয়ে থাকে নিশ্চয়ই অন্য বইয়ের সঙ্গে রেখেছিলেন, কখনো জমা দেননি স্প্যানিশ রাজদরবারে। আরও সব বই এখন আছে ভ্যালাডোলিড এ। সেক্ষেত্রে মায়ান কোডেক্সের কপি গুয়াতেমালার ভেজা পরিবেশে নষ্টও হয়নি, আছে শুষ্ক পরিবেশে স্পেনে। বহু যদি আর হয়তো আমাদের সবার কথায়, বললেন প্রফেসর। তবে এও ঠিক, নতুন পাওয়া পৃথিবীর অদ্ভুত বই সরিয়ে ফেলারই কথা ফাদার লাস কাসাসের, নইলে সব বিনষ্ট করবে ফ্রান্সিসকান বা এনকোমিয়েন্ডাসরা। তো কি করবেন তিনি? অবশ্যই নিজের সঙ্গে স্পেনে নেবেন মায়ান কোডেক্সের কপি। সত্যি অনেক যদি বা হয়তো রয়ে গেছে, কিন্তু নানান যুক্তিও আছে ওই কপির অস্তিত্বের, বলল সোহানা। আর এসব যুক্তির বিপক্ষে খুব বেশি জোরালো প্রমাণও নেই। একে বলা চলে এডুকেটেড কেস, বলল সালমা। দেখাই যাক না, সত্যিই হয়তো আছে মায়ান কোডেক্সের কপি। ঠিক আছে, আগের কথা অনুযায়ী সোহানা আর আমি যাব ভ্যালাডোলিডে, বলল রানা। সঙ্গে নেব লাস কাসাসের চিঠির কপি, মিলিয়ে দেখব তার হাতের লেখা। আর যদি পেয়ে যাই কোডেক্সের কপি, মূল বই হারিয়েছি বলে আর দুঃখ থাকবে না। গুয়াতেমালা সিটির প্রাচীন অংশে মিগুয়েরো অফিস ভবনের প্রকাণ্ড কক্ষের মস্ত টেবিলের ওপাশে চেয়ারে আরাম করে বসে আছে এলেনা হিউবার্ট। কয়েক বছর আগেও ক্ষমতাশালী এবং ধনাঢ্য মিগুয়েরো পরিবারের ব্যবসায়িক অফিস ছিল এটা। কলোনি আমলে এখানে বসেই সব কাজ সারতেন পরিবারের কর্তা। কিন্তু এ দেশ স্বাধীন হওয়ার পর শুরু হলো ভয়ঙ্কর গৃহযুদ্ধ। তখন মিগুয়েরো পরিবার ব্যবসা গুটিয়ে চলে গেল ইউরোপের বিলাসবহুল জীবনে। দে প্যালাসিও ন্যাশনাল থেকে সামান্য দূরেই এ ভবন। এখান থেকেই মস্ত রাঞ্চ নিয়ন্ত্রণ এবং সরকারের নিজেদের ক্ষমতা বজায় রাখতেন তারা। 19 এবং 20 শতাব্দীর বেশিরভাগ সময় ধরে এ ঘরে অফিস করেছেন মিগুয়েরো পরিবারের বড় কর্তারা। চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যাট পরে নিয়ে পাশের র্যাক থেকে ওয়াকিং স্টিক তুলে ঠোঁটে চুরুট জেলে হেঁটে যেতেন সরকারি সব অফিসে পরিবারের বিস্তৃত ব্যবসায়িক সংগঠনগুলোর স্বার্থ আদায় করতে। সত্যি প্রকাণ্ড দালান, সামনেই নিচু ব্যারেকো ফ্যাসাড।
ভবন থেকে বেরিয়ে ওখানে পা রাখতে হলে খুলতে হবে 2 কবাটের কাঠের কারুকার্যময় বিশাল দরজা। ওই 2 কপাট এতই ভারী, বাধ্য হয়ে খুলবার বা বন্ধ করবার জন্য ইলেকট্রিক মোটর বসিয়েছে এলেনা হিউবার্ট। ভবনের মেঝেতে যে বসিয়েছে অ্যান্টিক টাইলস, সেই একই কারিগর তৈরি করেছিল ইগলেসিয়া দে লা মার্সেড। গুয়াতেমালা সিটির এই ভবনের প্রথম তলা 25 ফুট উঁচু। কয়েক ফুট পর পর দীর্ঘ দণ্ডের গোড়ায় অলসভাবে ঘুরছে একের পর এক সিলিং ফ্যান, যদিও গোটা বাড়ি এয়ার কন্ডিশনড। এখানে এলে 1930 সালের ডেস্ক টেলিফোন ব্যবহার করে এলেনা, সঙ্গে রয়েছে স্ক্র্যাম্বলার। প্রতিদিন 2 বার করে ওই সিকিউরিটির দক্ষ এক্সপার্টরা পরীক্ষা করে, কারো সাধ্য নেই কান পাতবে ওই ফোনে। গুড মর্নিং ডকসন, ফোনে মিষ্টি করে বলল এলেনা। এই লাইন পুরো পরিষ্কার, অনায়াসেই কথা বলতে পারেন। অন্য প্রান্তে যে লোক গুয়াতেমালার সম্পত্তি কিনবার অনেক আগে থেকেই বহুবার তাকে নানা কাজে ব্যবহার করেছে এলেনার পরিবার। এই তো কিছুদিন আগেও স্যান ডিয়েগোতে FBI এজেন্টের ভূমিকায় অভিনয় করেছে সে। এবার আপনার জন্য কি করতে পারি মিস হিউবার্ট? স্যান ডিয়েগো থেকে পাওয়া মালের কারণে সমস্যা হচ্ছে। গুয়াতেমালা সিটিতে আমার বাড়িতে এসেছিল মাসুদ রানা আর সোহানা চৌধুরী। এখানে আসার আগে ওরা গিয়ে হাজির হয় এস্তেনশিয়া মিগুয়েরোতে। আমার এবং আমার কোম্পানির বদনাম করতে চাইছে এখন। কেন যেন তাদের মনে হয়েছে খামারে ওই ড্রাগসের অপারেশনের সঙ্গে আমি জড়িত। ভাবতেও পারি না আমাকে এসব নোংরা বিষয়ে জড়াতে চাইবে কেউ। আমি কি সামান্য কোনো ড্রাগ ডিলার? পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে বায়না ধরেছিল যেন সার্চ করা হয় আমার বাড়ি বা অফিস। ভাবতে পারেন কতটা বেয়াদব বেল্লিক। পুলিশ কি সার্চ করতে পারে? অবশ্যই না, কিন্তু 2 পয়সার যে কেউ আমার বিরুদ্ধে আঙুল তুলবে এ মেনে নিতে পারছি না। গতকাল ফিরে গেছে USA-তে। ভালো করেই জানি এ দেশে তাদের কথা শুনবে না কেউ, কিন্তু অন্য কোথাও গিয়ে আমার কি ক্ষতি করতে চাইছে তা জানা কঠিন। তাই চাইছি সর্বক্ষণ তাদের উপর চোখ রাখা হোক। তা অনায়াসে করা যায় 2 ভাবে, বলল ডকসন। আপনি চাইলে স্যান ডিয়েগোর স্থানীয় কোনো প্রাইভেট ডিটেকটিভকে ভাড়া করতে পারেন। অবশ্য এর ফলে প্রমাণ থাকবে যে আপনি তাকে ভাড়া করেছিলেন। কোর্টে কোনো মামলা উঠলে অন্য পথ দেখুন প্লিজ, চট করে বলল এলেনা। স্যান ডিয়েগোতে যা ঘটেছে সে কারণে যে কোনো সময় বড় ধরনের আইনি সমস্যায় পড়তে পারি। ওই মাসুদ রানাকে হালকা চোখে দেখছি না আমি আর। ওর চোখ খুনির মতো, হাল ছাড়বে না। আর ভুলে যেতে চাইলেও তাকে ভুলতে দেবে না ওই মেয়ে সোহানা চৌধুরী। ভীষণ হিংসুটে মেয়ে বলে মনে হয়েছে ওকে আমার। ওর ভয় আমি ওর প্রেমিককে কেড়ে নেব। তার তো আর আমার মতো হাজার হাজার কোটি টাকা নেই, আছে শুধু সামান্য রূপ। ওটা ভাঙিয়েই খেতে হবে। যখন টের পেল ওর চেয়ে সুন্দরী কেউ। জি বুঝতে পেরেছি, বলল আর্ট ডকসন। ওরা তো আগে দেখেনি আমাকে, কাজেই চোখে চোখে রাখতে পারবো। সঙ্গে আর একজন কেউ থাকলেই হবে। কয়েক ঘন্টার মধ্যে স্যান ডিয়েগো পৌঁছে যেতে পারি। অনেক ধন্যবাদ ডকসন। 5 মিনিটের ভেতর খরচের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। ধন্যবাদ। আশা করি এবার নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো। সত্যিই জেনে ভালো লাগছে আপনি নিজেই এই বিষয়টা দেখবেন। স্বীকার করতে না চাইলেও এ তো আসলে ঠিক। একা আমি সব দিক দেখতে পারবো না। কে কখন ক্ষতি করতে চাইছে কে বলবে? খরচের ব্যাপারে একটু জেনে নিতে চাই। কয় হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে পারি? কোনো লিমিট নেই। ওরা যদি USA ত্যাগ করে ওদের পেছনে লোক রাখবেন আপনি। চাই না আবারও হঠাৎ করে হাজির হোক আমার দোরগোড়ায়। অবশ্যই দেখবেন আপনাদের সঙ্গে যেন আমাকে কেউ জড়াতে না পারে। আমার বা আমার পরিবারের সুনাম যেন নষ্ট না হয়। কথাগুলো শুনতে শুনতে যাত্রার জন্য মানসিকভাবে তৈরি হয়ে গেছে আর্ট ডকসন। বের করে ফেলেছে ক্লজেট থেকে সুটকেস, বিছানার ওপর ওটা রেখে বলল, এরা যাই করুক সঙ্গে সঙ্গে রিপোর্ট পাবেন আপনি। ঠিক আছে ডকসন, ধন্যবাদ। এলেনা হিউবার্ট ফোন রাখবার পর মোবাইল না রেখে অ্যাডলমো লোপেজের নাম্বারে কল দিল ডকসন। স্যান ডিয়েগোতে কোডেক্স চুরির সময় লোপেজ ছিল নাকুচু মেক্সিকান সংস্কৃতি মন্ত্রী। হাই লোপেজ, আর্ট। আমার সঙ্গে যাবে নাকি চোখ রাখার কাজ? কোথায় যেতে হবে? আবারও ওই স্যান ডিয়েগো, তবে অন্য দেশেও যেতে হতে পারে। এক লোক আর তার প্রেমিকার ওপর চোখ রাখবো। এলেনা হিউবার্ট যা দেবে 2 ভাগে ভাগ করে নেব দুজন। ওই মেয়ের কাজ? আমি আছি উস্তাদ। ঠিক আছে, আধ ঘন্টা পর তুলে নেব তোমাকে। ফোন রেখে আবারও সুটকেসের দিকে মন দিল আর্ট ডকসন। সার্ভেইলেন্সের সুবিধার জন্য নিল কালো জিন্স প্যান্ট ও নেভি ব্লু শার্ট ও নাইলন উইন্ড ব্রেকার। পায়ের জুতোও কালো। মাথায় পরবার জন্য কয়েক রঙের বেসবল ক্যাপও ঢুকলো সুটকেসের ভেতর। পাশেই স্থান পেল সবুজ কয়েকটা হাইকিং প্যান্ট। ওগুলোর হাঁটুর চেন খুলে ব্যবহার করা যায় হাফ প্যান্টের মতো। নীল ও ধূসর স্পোর্টস কোট এবং খাকি প্যান্টও নিল। ঠিক করেছে লোপেজকে নিয়ে বিমান থেকে নেমে ভাড়া নেবে গাড়ি, কয়েকদিন ব্যবহার করে ওটা ফেরত দিয়ে অন্য গাড়ি নেবে।
অভিজ্ঞতা থেকে জানে সামান্য সব পরিবর্তনের ফলে বেশিরভাগ মানুষ টের পায় না সে আসলে আগের সেই লোকই। হয়তো একটা হ্যাট বা জ্যাকেট পাল্টে নেবে, ড্রাইভ করবে অন্য গাড়ি, বা ড্রাইভিং সিটে থাকবে লোপেজ। হয়তো চোখ রাখবে ওরা কোনো রেস্টুরেন্টের টেবিল থেকে। কেউ সন্দেহ করবে না ওরা আসলে কি করছে। সুটকেস গুছিয়ে নেয়ার পর বাড়তি কিছু ইকুইপমেন্ট ভরল ডকসন। তার ভেতর থাকলো শুটার্স 60 পাওয়ারের স্পোর্টিং স্কোপ, সঙ্গে ট্রাইপড। এছাড়া রইল গোপন কম্পার্টমেন্টে অস্ত্র ও অ্যামিউনিশন। এক্সরে বা আর কোনো ডিটেক্টিং মেশিন ওগুলো ধরতে পারবে না। জানা কথা, লোপেজের সঙ্গে পিস্তল নেবে, সবসময় তাই করে, এমনকি লস অ্যাঞ্জেলেসেও। বুটের ভেতর থাকে ছোড়া। আগে একদল বদমাস রাজনৈতিক নেতার হয়ে চাঁদা তুলত ও, তারপর চাকরি নিল পুলিশে। কিন্তু ওই চাকরি ছেড়ে দেওয়ার পর এখন ওকে দেখলে মনে হয় সত্যিকারের কোনো মেক্সিকান রাজনীতিক বা বিচারক। ওর অভিজাত ওই চেহারার কারণে বাড়তি অনেক সুবিধা পাওয়া যায়। কেউ ভুলেও ভাবতে পারে না এই লোক দুনিয়ার চিট। চমৎকার স্প্যানিশও বলে, অনেক সময় সেটাও কাজে আসে। হাতে এ ধরনের কাজ নিলে সবসময় সব দিক বুঝে মাঠে নামে ডকসন। এবার তা হলো না। তবে ভাবনার কিছুই নেই, কোনো সমস্যা হলে সামলে নেবে। সঙ্গে নিল পাসপোর্ট, নগদ $5,000 এবং ল্যাপটপ। বাড়ির সদর দরজা লক করে সুটকেস নিয়ে নেমে এলো বাড়ির পাশে। কয়েক মুহূর্ত অপেক্ষা করলো। না, মনে পড়ল না এমন কিছু যেটা ভুলে ফেলে এসেছে। গাড়িতে উঠে রওনা হয়ে গেল লোপেজের বাড়ির উদ্দেশ্যে। ভাবছে সামনের কাজটা নিয়ে। ক্যাঙ্গারুর মতো বড় বড় লাফে এগোতে চাইছে এলেনা হিউবার্ট। বুঝতে চাইছে আসলে সে কে। অন্যায় করতে সামান্যতম দ্বিধা করছে না। ওর মতো অনেকের হয়েই কাজ করছে আর্ট ডকসন। এরা ছোট সব অপরাধ করেই ধীরে ধীরে বড় অপরাধ করবার সাহস পেয়েছে। ভাবতে শুরু করেছে অন্যদের চেয়ে বেশি বোঝে, কাজেই নেতৃত্ব দেওয়ার অধিকারও আছে। বেপরোয়া সাহসের কাজ করে। ওসব থেকে এসেছে বিপুল টাকা, এবং একবার প্রচুর টাকা হয়ে গেলেই ওই টাকার জোরে বাড়তি সুবিধা আদায় করেছে। এতে কোনো দোষ নেই, ভাবল ডকসন। এরা একসময় নিজেদের পথ পরিষ্কার রাখতে গিয়ে বাধ্য হয় মানুষ খুন করতে। নিজ হাতে যে খুন করে তাও নয়, ভাড়া করে উপযুক্ত কাউকে। নিজ চোখে এদের দেখতে হয় না রক্ত। ড্রাগসের ক্ষেত করেছে বলে এলেনা হিউবার্টকে পয়সা দিচ্ছে ড্রাগ লর্ড আলবার্ট অ্যাম্ব্রোসিও। কেউ বলতে পারবে না আসল অন্যায় করছে এলেনা হিউবার্ট। পান থেকে চুন খসলেই মানব হত্যা করে অ্যালবার্ট অ্যাম্ব্রোসিও। ওই একই পথে চলেছে এলেনা। তার বাবা মিস্টার হিউবার্টও ওসব রাস্তা পেরিয়ে গেছেন অনেক আগেই। তার হয়ে ডকসনের প্রথম কাজ ছিল এক লোককে খুন করা। সেই লোক ছিল ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। আদালতে মিস্টার হিউবার্টের বিরুদ্ধে কেস করতে গিয়ে খুন হয়ে যায়। এখনো কাউকে হত্যা করতে বলেনি এলেনা হিউবার্ট, তবে প্রয়োজন পড়লেই নির্দেশ দেবে। এ শুধু সময়ের ব্যাপার। আর সেক্ষেত্রে শেষ করে দিতে হবে মাসুদ রানা আর সোহানা চৌধুরীকে। ডকসন বুঝলো অফিসে থেমে বাড়তি আরও কিছু জিনিস গুছিয়ে নেওয়াই ভালো। কিছুক্ষণ পর গাড়ি রাখলো তার অফিসের পেছনে। বাইরের সিঁড়ি বেয়ে উঠে অফিসের দরজা খুলে ভেতরে ঢুকলো। জেলে নিল বৈদ্যুতিক বাতি। চলে গেল পেছনে দেয়ালের ফাইল ক্যাবিনেটের সামনে। দেরাজ খুলে বের করে নিল খুরের মতো ধারালো দুটো সিরামিক ছোড়া। ধরা পড়বে না মেটাল ডিটেক্টরে। এছাড়া চামড়ার কেসে ভরলো ডায়াবেটিক ট্রাভেল কিট, নিডল ও ইনসুলিনের বোতল। শেষ জিনিসটা সত্যিকারের ইনসুলিন নয়, সার্জনদের ব্যবহৃত ইনেকটিন। ওটা দিয়ে থামিয়ে দেওয়া হয় হৃৎপিণ্ড। অস্ত্রোপচার শেষে আবারও ওই অঙ্গ চালু করতে অ্যাড্রেনালিন ব্যবহার করেন ডাক্তার। কিন্তু ওই জিনিস চাই না ডকসনের। তার কাজ একেবারেই আলাদা। চামড়ার কেস খুলে প্রেসক্রিপশন ডেট দেখে নিল। তারিখ অনুযায়ী কোম্পানি থেকে বাজারে এসেছে ওষুধ মাত্র 1 মাস আগে। অফিস থেকে বেরিয়ে এলো সে। গাড়ির পেছন সিট থেকে সুটকেস নিয়ে ভেতরে রেখে দিল মেডিকেল কিট ও সিরামিক ছোড়া। অ্যাডেলমো লোপেজের বাড়ির দিকে রওনা হয়ে সন্তুষ্ট বোধ করল ডকসন। এলেনা হিউবার্ট একবার মনস্থির করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ওরা। সমাজের উঁচু পর্যায়ের কাস্টমাররা অনিশ্চয়তা একেবারেই সহ্য করতে পারে না, অপেক্ষাও করতে চায় না। তারা আকাশের ঈশ্বরের মতোই হুকুম জারি করে, এক্ষুনি সব হোক। সব গুছিয়ে নিয়ে 2 দিন পর বিমানে করে স্যান ডিয়েগো ত্যাগ করলো মাসুদ রানা ও সোহানা চৌধুরী। একবার থামতে হলো নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে। ওখানে সন্ধ্যার দিকে ভিন্ন বিমানে চেপে পরদিন সকালে পৌঁছে গেল মাদ্রিদ বারাজাস এয়ারপোর্টে। গুয়াতেমালায় ইকো ট্যুরিস্টের মতোই হাইকিং করেছে রানা ও সোহানা। পরনে ছিল পুরনো ট্রপিক্যাল পোশাক, পিঠে ব্যাকপ্যাক। কিন্তু এবার ইউরোপে পা রাখলো ধনী 2 আমেরিকান ট্যুরিস্টের মতোই। যে কেউ এক পলক দেখলেই বুঝবে এই প্রেমিক প্রেমিকা চুটিয়ে ফুর্তি করছে বিয়ের কদিন আগে। লাগেজ অত্যন্ত দামি। কোম্পানি থেকে সুটকেসের সঙ্গে সেলাই করার চামড়ার ট্যাগে এমবস করা ওদের নাম। রানার সুটকেস ভরা ব্রিওনি স্যুট। কয়দিন আগে ভয়ঙ্কর বিপজ্জনক এক অ্যাসাইনমেন্টের সময় বাধ্য হয়ে রোম থেকে কিনতে হয়েছিল ওগুলো।
আর দ্বিতীয় লাগেজে রয়েছে সোহানার শখের কিছু পোশাক, স্যান্ডেল ও গহনা। রানা ওকে কিনে দিয়েছে ফেন্ডি পারফোরেটেড লেদারের সিঙ্ক লাইনিং করা স্লিভলেস ড্রেস। এছাড়া আরও রয়েছে ডলচে অ্যান্ড গ্যাবানা ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, শর্ট জে মেন্ডেল সিল্ক ক্রুনেক ড্রেস। শেষেরটি পরে শোরুমে হেঁটে আসতেই চমকে গিয়েছিল রানা সোহানার চেহারার জৌলুস দেখে। যেসব মহিলার সঙ্গে প্রেমিক বা স্বামী ছিল তারা গোপনে অদ্ভুত সুন্দরী মেয়েটির দিকে চাইতে গিয়ে ধরা পড়েছে সঙ্গিনীর কাছে, আর হিংসায় জ্বলে পুড়ে খাক হয়েছে মহিলাদের হৃদয়। সত্যিই যদি স্পেনের ওই লাইব্রেরির দালানে কোডেক্সের কপি থাকে, প্রচার হলে হৈ হৈ করে উঠবে গোটা দুনিয়া। আর সেক্ষেত্রে জানা কথা, সরাতে পারবে না ওরা ওই কপি। শুধু তাই নয়, ছবিও তুলতে দেবে না কর্তৃপক্ষ। কাজেই ওদের লাগেজে রেখেছে খুদে ডিজিটাল স্পাই ক্যামেরা। তার দুটো আছে 2 হাতঘড়িতে, অন্য দুটো হালকা চশমার সঙ্গে। যদি পাওয়া যায় কোডেক্সের কপি, গোপনে ছবি ও ভিডিও তুলবে ওরা। ট্রান্স আটলান্টিক ফ্লাইটে ফার্স্ট ক্লাসে করে এসেছে ওরা। এয়ারপোর্ট টার্মিনাল থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে চলে এলো চ্যামার্টিন রেল স্টেশনে। টিকিট কেটে উঠে পড়লো ভ্যালাডোলিড শহরগামী ঝকঝকে আলটা ভেলোসিডেড এসপানোলা বুলেট ট্রেনে। 130 মাইল দূর গন্তব্যে পৌঁছতে লাগলো ঠিক 1 ঘন্টা 10 মিনিট। পথের মাঝে ছিল 17 মাইল দীর্ঘ সুড়ঙ্গ। ওদের জন্য জেনিট ইম্পেরিয়াল হোটেলে রিজার্ভেশন রেখেছে সালমা আলী। ওই প্রাসাদ 1500 শতাব্দীর, পাশেই টাউন হল ও প্লাজা মেয়র। সালমা জরুরি আরও একটি কাজ করেছে, ইন্টারনেট থেকে সোহানার আইপ্যাডে ডাউনলোড করে দিয়েছে ভ্যালাডোলিড এর ডিজিটাল গাইডবুক। প্রথম দিন পুরো শহর ঘুরবে ঠিক করলো রানা ও সোহানা। কেউ খেয়াল করলে বুঝবে ওরা সত্যিই ধনী ট্যুরিস্ট, সময়ের অভাব নেই। ভ্যালাডোলিড শহরের নতুন অংশ ব্যস্ত উৎপাদনে, বড় বড় সব কোম্পানি বা কারখানা হাজির হয়েছে ওখানে। সত্যিকারের যোগাযোগের মিলনস্থল, মস্ত বাজারে বিক্রি হচ্ছে কোটি কোটি ডলারের নানান জাতের শস্য। রানা ও সোহানার অবশ্য ভালো লাগলো শহরের পুরনো অংশ। এদিকটা মধ্যযুগীয় চেহারা নিয়ে যেন গর্বিত। দ্বিতীয় দিন এক জায়গায় এসে গাইডবুক পড়ে রানাকে বলল সোহানা, 12 শতাব্দীতে মুরদের কাছ থেকে এ শহর দখলমুক্ত করেছিল স্প্যানিয়ার্ডরা। দুঃখের কথা, ওরা ওদের কাছ থেকে জেনে নিতে ভুলে গিয়েছিল আসলে ভ্যালাডোলিড শব্দের মানে কি। কাজেই আমরাও জানি না। আরও কি বলে তোমার গাইডবুক? মৃদু হাসল রানা। আরও কিছু হারিয়ে যায়নি? গেছে, তবে আমরা জানি তাদের কথা। ভ্যালাডোলিডে বাস করতেন ক্যাস্টেল রাজবংশ। এখানেই বিয়ে হয়েছিল রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলার। এখানেই মারা যান কলম্বাস। এখানেই ডন কুইক্সোটের একটা অংশ লেখেন স্যানভার্টেজ। দুপুরে ওরা খেলো কোলেসিও দে স্যান গ্রেগরিওতে। নতুন দুনিয়া থেকে ফিরে এসে এখানে কয়েক বছর বাস করেন লাস কাসাস। বিশাল পাথরে দালানের সামনে দিয়ে হাঁটছে ওরা। চোখ বোলালো সোহানা গাইডবুকে। আমাদের সামনের ওই চ্যাপেলের পোর্টার তৈরি করেছিলেন অ্যালেন্সো দে বার্গোজ। তিনি 1488 সালে রানী ইসাবেলার কনফেসর ছিলেন। চ্যাপেলের সব কাজ শেষ হয় 1490 সালে। পাথরের পেভমেন্ট দেখালো সোহানা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই একসময় পা রেখেছেন রানী ইসাবেলা, রাজা ফার্ডিন্যান্ড এবং ক্রিস্টোফার কলম্বাস। লম্বা হাই তুলল রানা। হয়তো আমার মতোই এখানে শেয়ালের মতো হাই তুলেছেন বার্তেলোমে দে লাস কাসাস। যা বলেও ফিক করে হেসে ফেলল সোহানা। দেখো কি অবিশ্বাস্য আর্কিটেকচার। বাকিটা আমি বলছি, বলল রানা। লাস কাসাস এখানে বাস করতে আসেন 1551 সালে। কলেজ থেকে ভাড়া করেন একটা ঘর। তিনি তখন খুব ক্ষমতাশালী ছিলেন সম্রাট চতুর্থ চার্লসের রাজদরবারে। মারা যান 1566 সালে মাদ্রিদে। কিন্তু তার মস্ত গ্রন্থাগার দান করেন এই কলেজে। আর সোহানা বিবির পরের অ্যাসাইনমেন্ট তার কপি করা মায়ান কোডেক্স খুঁজে বের করা। ও শুনে পথের আরেক দিকে চাইলো ওরা। ওখানে থেমেছে কয়েক জার্মান ট্যুরিস্ট। তাদের উপর লেকচার ঝাড়ছে তালগাছের মতো লম্বা সোনালি চুলের এক মহিলা গাইড। তাদের দলে ভিড়ে গেছে আরও 2 ট্যুরিস্ট। এরা সেই আমেরিকা থেকে রানা ও সোহানাকে অনুসরণ করে হাজির হয়েছে স্পেনে। শিকার কলেজের এন্ট্রান্স পেরিয়ে ভেতরে পা রাখতেই জার্মান ট্যুরিস্টদের থেকে আলাদা হয়ে পিছু নিল আর্ট ডকসন ও অ্যাডেলমো লেপাজ। সোহানার কথায় চ্যাপেলে গিয়ে ঢুকলো রানা। ধবধবে সাদা পাথরের কারুকার্যময় দালান, 500 বছর ধরে একই রকম ঝকঝক করছে। ভেতরে থমথমে নীরবতা, যেন বাইরে রয়ে গেছে সময়, ভেতরে ঢুকবার অনুমতি নেই তার। বোধহয় দোতলায় ঘর ভাড়া করেছিলেন লাস কাসাস, বলল সোহানা। ওখানে বসে লিখেছিলেন শেষ কয়েকটি বই। চ্যাপেল থেকে বেরিয়ে কলেজের মস্ত প্রাঙ্গণে ঢুকলো ওরা। আবারও গাইডবুক পড়তে শুরু করেছে সোহানা। হাঁটতে হাঁটতে বলল,
এখানে সবসময় চমৎকার কাটেনি লাস কাসাসের জীবন। 1559 সালে ভ্যালাডোলিডে খুঁটির সঙ্গে বেঁধে 27 জন মানুষকে পুড়িয়ে মারে একটা ইনকুইজিশন। এক পর্যায়ে লাস কাসাসের বিরুদ্ধেও তৎপর হয়ে ওঠে শত্রুরা। মৃত্যুদণ্ডের ব্যবস্থাও করতে চেয়েছিল, কিন্তু শেষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি বলে রক্ষা। লাস কাসাস যখন কলেজ কর্তৃপক্ষকে তার লেখা হিস্টোরি অফ দ্য ইন্ডিজের সত্য দিয়ে দিলেন, শর্ত আরোপ করলেন তার মৃত্যুর 40 বছর পেরিয়ে যাওয়ার আগে ওই বই ছাপা চলবে না। আরও বললেন, পাপের কারণে সত্যিই যদি স্পেনকে ধ্বংস করেন মহান ঈশ্বর, সেক্ষেত্রে পরবর্তী মানুষগুলো যেন জেনে যেতে পারে কোন পাপে তাদের সর্বনাশ হচ্ছে। কখনোই ইন্ডিয়ানদেরকে ভয়ঙ্করভাবে অত্যাচার, নির্যাতন বা খুন করা উচিত হয়নি স্প্যানিয়ার্ডদের। আগামীকাল তার লাইব্রেরি খুঁজে নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করব, বলল রানা। হাঁটতে শুরু করে একটু পর ওরা পেয়ে গেল স্পেনের স্কাল্পচার বিষয়ক জাদুঘর। এন্ট্রান্সের কাছেই ডেস্ক নিয়ে বসেছে এক লোক। কাছাকাছি পৌঁছে ফিসফিস করলো সুহানা, দেখা যাক। স্প্যানিশে জানালো, সেনর, আপনি কি জানেন ঠিক কোথায় পাবো বিশপ বার্তেলোমে দে লাস কাসাসের লাইব্রেরি? নিশ্চয়ই জানি ম্যাডাম, বলল লোকটা। হয়তো জানেন ওটা আসলে ইউনিভার্সিটি অফ ভ্যালাডোলিডের অংশ। সব বই কি সরিয়ে নেওয়া হয়েছে আধুনিক কোনো ইউনিভার্সিটিতে? হাসলেন ভদ্রলোক। ওই ইউনিভার্সিটি চালু হয়েছে 1346 সালে। আধুনিকই বলতে পারেন। আজও শিক্ষাদানে নিয়োজিত। ছাত্রছাত্রীর সংখ্যা 31,000। ইউনিভার্সিটির ছোট একটা অংশ কলেজ অফ স্যান গ্রেগরিও, আর ওখানে আছে ওই হিস্টোরি লাইব্রেরি। আজকাল অবশ্য ওই কলেজ ব্যবহার করা হচ্ছে শিল্প এবং স্থাপত্য বিষয়ক জাদুঘর হিসেবে। কোন পথে গেলে পাবো হিস্টোরি লাইব্রেরি? গন্ডোমার স্ট্রিট ধরে যান মেইন ইউনিভার্সিটিতে। বাইরে প্যাটিও, ওখান থেকে 8 পিলারে ভর করে 3 ধাপে উঠেছে দালান। ডান দিকে পাবেন চ্যাপেল, বাম দিকে প্রায় গোল একটা বারান্দা। ওদিকে গেলে প্রথম তলায় হিস্টোরি লাইব্রেরি। ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে রওনা হয়ে গেল ওরা। তখনই দ্বিতীয়বারের মতো লোক দুজনকে দেখল রানা। তারা গন্ডোমার স্ট্রিটে অনেকটা পেছনে, মনে হলো পিছু নিয়েছে। চট করে এলেনা হিউবার্টের কথা মনে পড়ল রানার। ওরা সতর্ক করে এসেছে এই মেয়েকে, ভালো করেই বুঝিয়ে দিয়েছে ওদের কাছ থেকে মায়ান কোডেক্স চুরি করলেও হাল ছাড়বে না ওরা। কিন্তু গুয়াতেমালা সিটি হাজার হাজার মাইল দূরে, আর ওরা আছে ভ্যালাডোলিয়াতে। তবুও পিছু নিয়েছে কেউ? অসম্ভব নয়। হিস্টোরি লাইব্রেরির সামনে পৌঁছে গেল ওরা। দালানে ঢুকে লাইব্রেরিয়ানের কাছে জানতে চাইল সুহানা, বার্তেলোমে দে লাস কাসাসের বইয়ের কালেকশন দেখতে পারে ওরা? লাইব্রেরিয়ান জানালেন, সাধারণত কাউকে দেখতে দেয়া হয় না ওই কালেকশন, কিন্তু ভিজিটিং স্কলার হিসেবে ফর্ম পূরণ করলে দেখতে দেয়া হবে যে কোনো বই। 1 হাত লম্বা ফর্ম পূরণ করতে হবে না, নিজ পরিচয় নিশ্চিত করাই যথেষ্ট। আর বাইরের ডেস্কে রাখতে হবে সুহানার পার্স আর ওদের পাসপোর্ট। 5 মিনিট পর ফর্মালিটি শেষে মস্ত এক রিডিং রুমে ঢুকলো ওরা। দুপুর পেরিয়ে চলেছে, এখনো টেবিলে পুরনো কিছু বই নিয়ে তাতে বোধ হয়ে আছে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা। দ্বিতীয় হিস্টোরি লাইব্রেরিয়ান ওদেরকে নিয়ে গেল রেয়ার বুক রুমে। দেয়া হলো রাবারের গ্লাস। ওগুলো পরে নিয়ে দেখতে পারবে ওরা লাস কাসাসের মোটা সব বইয়ের ভলিউম। 3 ঘন্টা পর আজকের মতো বন্ধ হবে লাইব্রেরি। প্রথম ভলিউম থেকে শুরু করলো রানা ও সোহানা। প্রতিটি ভলিউম চামড়া দিয়ে বাঁধানো অথবা নতুন করে বাঁধাই করা হয়েছে। কোনো কোনো বই ল্যাটিন বা স্প্যানিশ ভাষায় হাতে লেখা, আর্কেইক স্টাইল। কোনোটা ইনকিউনাবিলা 1500 সালের আগে প্রিন্ট করা। কিছু মেডাইভাল গথিক স্ক্রিপ্ট পাওয়া গেল হাতে রং করা। বেশিরভাগ লেখা ল্যাটিন ভাষায়, বিষয় ধর্ম। বেশিরভাগ বই বাইবেলের বিষয়ে মন্তব্য, প্রার্থনামূলক সারমন অথবা ব্রেভিয়ারি। এক কপি মিলল দি কর্পাস অ্যারিস্টোটেলিকাম। কপি করা হয়েছে স্প্যানিশ ভলিউম। মায়ান কোডেক্সে পাওয়া লাস কাসাসের হাতের লেখার সঙ্গে হুবহু মিলে গেল। ওই হাতের লেখা পরিচিত হয়ে গেছে ওদের কাছে, কিন্তু মিলল না যে রত্নের জন্য এসেছে। ওটা স্প্যানিশ ভাষায় লেখা নয়, এখানে থাকবে মায়ান ছবি ও গ্লিফ। দিন শেষে লাইব্রেরি বন্ধ করে দেওয়ার সময় এলো। লাইব্রেরিয়ান জানিয়ে দিল এবার ফিরিয়ে দিতে হবে সব বই। ওদের কাছ থেকে ভলিউম ফেরত নিয়ে র্যাকে রাখলো লাইব্রেরিয়ান। ওদের পাসপোর্ট আর সুহানার পার্স সংগ্রহ করে বাইরে বেরিয়ে এলো ওরা। দালানের প্যাটিওতে সুহানা ফিসফিস করে বলল, আগে দেখেছো ওই 2 লোককে? ভাব দেখে মনে হলো মনোযোগ দিয়ে স্প্যানিশ আর্কিটেকচার দেখছে রানা, তবে দেখেছে লোক দুজনকে। এইমাত্র আরেক দিকে রওনা হয়েছে তারা। আগেও দেখেছি গন্ডোমার স্ট্রিটে। ভাবছো পিছু নিয়েছে? জানতে চাইল রানা। আমার দিকেই চেয়েছিল। তোমার রূপে ঝলসে গেছে ওদের চোখ। মৃদু হাসল রানা। ছাই। গম্ভীর হয়ে গেল সুহানা। আকাশটাকে রক্তিম করে বিদায় নিয়েছে সূর্য। তার মাত্র 5 মিনিট পরে ঝক করে নেমে এলো আঁধার।
অবশ্য হোটেলের কাছে হাজারো বাতিবুকি নিয়ে ঝলমল করছে প্লাজা মেয়র। কন্টিনেন্টালে ঢুকে ওদের বিখ্যাত কফি নিল, সেটা শেষ করে রাতের খাবারের জন্য গেল নামকরা রেস্টুরেন্ট লস জাইগালেসে। হোটেলে ফিরল রাত 10টা পার করে। এরপর থেকে প্রতিদিন জেনিট ইম্পেরিয়াল হোটেল থেকে বেরিয়ে নির্দিষ্ট সময়ে হাজির হতে লাগলো হিস্টোরি লাইব্রেরিতে। একে একে ঘাটছে 500 বছর আগের সব বই। শেষ বিকেলে লাইব্রেরি বন্ধ হলে ফিরছে হোটেলে। রাত 8টায় গিয়ে ঢুকছে নামকরা কোনো রেস্টুরেন্টে। এরই মাঝে ট্যাবের্না প্রেডেরো, ফরচুনা 25, ট্যাবের্না দেল ইয়োর্ডোর সুস্বাদু খাবার মুগ্ধ করেছে ওদেরকে। রানার কথায় একদিন স্প্যানিশ রেড ওয়াইন রিউয়েডা ও রিবেরা দেল ডিউয়েরো চেখে দেখল সোহানা। প্রতিটি মুহূর্ত যেন কাটছে ওদের সত্যিকারের স্বর্গে। দিনের বেশিরভাগ সময় পার করছে লাস কাসাসের কালেকশন পড়ে। ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ওই মানুষটার হৃদয়। বেশিরভাগ বই সন্ন্যাস জীবনের উপর লেখা, যেমন একটি বই রুল অব সেন্ট বেনেডিক্ট অথবা মোরালিয়াম লিব্রি অফ পোপ গ্রেগরি ওয়ান, সবই 16 শতাব্দীর সন্ন্যাসীদের জন্য উপযোগী। কয়েক কপি টমাস অ্যাকুইনাসের বই পেল ওরা, সঙ্গে রয়েছে ওই বিষয়ে মন্তব্য লেখা নোট। লাইব্রেরিতে 8ম দিনে এক সারিতে বেশ কিছু স্প্যানিশ ভলিউম পেল ওরা। প্রতিটি ভেলাম নিজ হাতে লিখেছেন লাস কাসাস। লম্বা লেজারের মতো বাধাই করা খাতা। এখানেই পাওয়া গেল মেক্সিকোতে লেখা তার প্রথম বই। ব্যাখ্যা দিয়েছেন কিসে ভাষার বর্ণ, পদ ও বাক্যের। মায়াদের আরও কয়েকটি ভাষার কথাও উল্লেখ করেছেন। বইটি 1536 সালের। পরের বইটি ডায়েরি, তার স্থাপিত র্যাবিনাল, স্যাকাপুলাস ও কোব্যানের ডমিনিকান মিশনগুলোর প্রতিদিনের কাজের বর্ণনা দিয়েছেন। বাদ পড়েনি খরচের হিসাবও। লিখে রেখে গেছেন ধর্মান্তরিত প্রতিজন মায়ার আগের নাম এবং তার দেয়া নতুন নাম। এক জায়গায় উল্লেখ করেছেন একসঙ্গে 1000 মানুষকে ধর্মান্তরিত করার নিয়ম তার কাছে যৌক্তিক মনে হয়নি। ক্যাথলিক ধর্মে এলে সেই মানুষটাকে সমান অধিকার দেওয়া উচিত ইত্যাদি। পরের ভলিউম 1536 সালের অক্টোবর মাসের। লেখা শেষ হয়েছে 1537 সালে। আগের মতোই কলাম করে লেখা লাইন, অসংখ্য পৃষ্ঠা একই রকম। এক পর্যায়ে পাল্টে গেছে ভলিউম। এখান থেকে শুরু হয়েছে ভেলাম, অর্থাৎ কোনো পশুর চামড়া ছিল তার উপর লেখা। ছেঁচে রোম তুলে নেয়ায় সাদা হয়ে উঠেছে সারফেস। একসঙ্গে 50 বা 60টি পৃষ্ঠা। এখানে একেবারেই অন্যরকম ভেলাম। পিউমিস পাথর বা এ ধরনের কিছু দিয়ে মেজে পাতলা করে নেওয়া হয়েছে চামড়া। দ্বিতীয় পৃষ্ঠায় এসে আশ্চর্যজনক দৃশ্য দেখল ওরা। মনে হলো চোখের সামনে দেখছে চুরি হয়ে যাওয়া সেই মায়ান কোডেক্স। নিখুঁতভাবে তার বাধাই করা খাতায় তুলে ধরেছেন বার্তেলোমে দে লাস কাসাস মায়ান ছবি। আস্তে করে সোহানার বাহু ধরল রানা। পড়তে শুরু করেছে পরিচিত স্প্যানিশ বাক্যগুলো। ওখানে লিখেছেন লাস কাসাস, মঙ্গল হোক সবার। এই বই এবং মায়াদের অন্যান্য কোনো বই অভিশপ্ত নয়। এসব বইয়ে আছে ওদের ইতিহাস এবং গোটা পৃথিবীর বিষয়ে অনেক মূল্যবান গবেষণালব্ধ তথ্য। যেভাবে হোক সংরক্ষণ করতে হবে এসব বই, নইলে অনেক জ্ঞান হারিয়ে যাবে। আমরা জানবো না মায়া জাতির মানুষকে। সাহস নেই, বুক কাঁপছে, বলল সোহানা। উল্টে দেখবো আরেকটা পাতা? হ্যাঁ। নিচু হয়ে গেল রানার কণ্ঠ। খুব সাবধানে পরের পাতা মেলল সোহানা। ওদের মনে হলো আবারও দেখছে মেক্সিকান আগ্নেয়গিরির সেই মায়ান কোডেক্স। ধীরে ধীরে পৃষ্ঠা উল্টাতে শুরু করেছে ওরা। ভেলামের প্রতিটি পাতায় ছবি ও সিম্বল। সবচেয়ে জটিল 4 পাতার মানচিত্র। মায়ান ভাষায় বর্ণনা দেওয়া হয়েছে কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্ব। আরও রয়েছে একের পর এক শহরের লড়াইয়ের কথা। খুব তীক্ষ্ণ নিব ব্যবহার করে লেখা হয়েছে প্রতিটি গ্লিফ। নিখুঁত করা হয়েছে সব। অপেক্ষা করো, বলে উঠে দাঁড়ালো রানা। পুরুষদের টয়লেটে ঢুকে নিশ্চিত হলো কেউ নেই। এবার স্যাটেলাইট ফোনে কল দিল স্যান ডিয়েগো রানা এজেন্সির শাখা প্রধানকে। সালমা, রানা বলছি। বলুন। ওটা পেয়েছি, সবই আছে। 1 মিনিট পর লাইভ ভিডিও শুরু করব, তৈরি থাকুন। ওই ঘরে কথা বলা চলবে না। বুঝেছি। 4টি ক্যামেরা ব্যবহার করবেন মাসুদ ভাই। ঠিক আছে। টয়লেট থেকে সরাসরি আর্কাইভ রুমে ফিরল রানা। ফিসফিস করে সোহানাকে বলল, তোমার চোখ ব্যথা হয়ে যায়নি? চশমা পরে নাও। চশমা নাকে তুলল ওরা। চালু করে দিয়েছে ক্যামেরা। আবারও প্রথম পাতা থেকে শুরু করলো। চশমার ক্যামেরা ব্যবহার করে ডিজিটাল ভিডিও পাঠাচ্ছে সালমার কাছে। টের পেল কত যত্নে কাজ করেছেন লাস কাসাস। অবশ্য রং দেননি চিত্রে, এছাড়া সবই ঠিক আছে। প্রতিটি কলাম নিখুঁত। কখনো 6 কলাম নকল করেছেন, আবার কখনো 8 কলাম। মূল থেকে এক চুল সরেননি। কোনো পৃষ্ঠায় অ্যারাবিক নম্বর দেননি। তবে রানা ও সোহানা বুঝল প্রথম 30 পৃষ্ঠা একেবারেই আগের মতোই আছে।
ওদের চশমার ডাটিতে খুদে ইয়ারপিসে পিনপিন করে আসছে সালমার কণ্ঠ। পরিষ্কারভাবে আসছে সব ছবি। ঠিক আছে, এগুতে থাকুন। ধীরে ধীরে পুরো 136 পৃষ্ঠার বই ফিল্ম করলো ওরা। কাজ শেষে বইয়ের পেছন থেকে শুরু করলো স্থির চিত্র গ্রহণ। একটি পাতাও বাদ পড়ল না। ব্যবহার করলো হাতঘড়ির ক্যামেরা। অনেকক্ষণ পর চশমা খুলে জ্যাকেটে রেখে দিল ওরা। ক্লান্ত সুরে বলল রানা, মাথা ব্যথা করছে, চলো হোটেলে ফিরি। ভলিউমগুলো লাইব্রেরিয়ানের কাছে জমা দিল ওরা। বদলে বুঝে নিল সোহানার পার্স, পাসপোর্ট ও কদিন আগে কেনা রানার ব্রিফকেসটা। লাইব্রেরিয়ানকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো দালান থেকে। শেষ বিকেলের হলদে রোদে দালান ছেড়ে রাস্তায় নামলো ওরা। ধীর পায়ে চলেছে হোটেল লক্ষ্য করে। সোহানাকে বলল রানা, খুব সাবধানে রাখতে হবে আমাদের চশমা আর হাতঘড়ি। তা তো বটেই, সায় দিল সোহানা। ক্যালে দে স্যান গ্রেগেরিও ধরে চলেছে প্লাজা মেয়রের দিকে। চারপাশে অসংখ্য মানুষ, তাদের মাঝ দিয়ে হাঁটছে ওরা। এ মুহূর্তে এদিকে কোনো টুরিস্ট নেই। প্লাজার আধা আধি পথ পাড়ি দিতেই নতুন আওয়াজ শুনল ওরা। গম্ভীর ঘড়ঘড় শব্দ তুলছে ভারী মোটরসাইকেল, পেছন থেকে আসছে দ্রুত গতিতে। সন্দেহ নিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে সোহানা। রানা বোধহয় বড্ড ক্লান্ত অথবা কিছু নিয়ে চিন্তিত। ঝট করে ঘুরবার আগেই সর্বনাশ হলো। মোটরসাইকেল চেপে চিলের মতো এসেছে দুই আরোহী, মাথায় টিন্টেড ভাইজারওয়ালা হেলমেট। পেছনের লোকটা ছৌ দিয়ে কেড়ে নিতে চাইল অন্যমনস্ক রানার হাতের ব্রিফকেস। খপ করে হ্যান্ডেল ধরেছে ওই লোক। জোর টান খেয়ে কয়েক পা সামনে বেড়ে গেল রানা। শুধু বলতে পারলো, আরে আরে। তখনই ওর হাত ফসকে গেল হ্যান্ডেল। পরক্ষণে ব্রিফকেস নিয়ে ঝড়ের গতি তুলে হাওয়া হয়ে গেল মোটরসাইকেল। যা, আফসোস ঝরল সোহানার কণ্ঠে। ওরা তো নিয়ে গেল তোমার ব্রিফকেস। যাক নিয়ে, শালারা দুনিয়ার বদ। সোহানাকে অবাক করে মৃদু হাসল রানা। আমি কি ওদের সাথে পারি? রানা, ওরা ব্রিফকেস নিয়ে গেল আর তুমি হাসছো? পাগল হলে? পুলিশে দরকার নেই। হাসিটা চওড়া হলো রানার। গত কয়েকদিন ধরেই পিছু নিয়েছে, নিজেদেরকে খুব চালাক মনে করে, তাই দিয়েই দিলাম প্রজেক্টের মাল। কি ধরনের প্রজেক্ট? চোখ শুরু করলো সোহানা। ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। ঠাট্টা না রানা। লুটেরাদের বুবি ট্র্যাপড ব্যাগ দেয় কোনো কোনো ব্যাংক। ওই যে যেগুলো ফুটুস করে ফাটে চোরের মুখের সামনে আর ছড়িয়ে পড়ে কালি। কিন্তু বিমানে করে এক্সপ্লোসিভ আনলি কি করে? ওই জিনিস না, আমার জিনিস ঠিকভাবে কাজ করে স্প্রিংয়ের জোরে। ব্যাটা খুলু ক্লাচ, 2 সেকেন্ড পর ওর মুখে ছিটকে পড়বে সিলিন্ডারের এক গাদা তরল নীল কালি। যদি সন্দেহ করে ব্রিফকেস খুলতো লাইব্রেরিয়ান, মুচকি হেসে বলল সোহানা। প্রথম 2 দিন যখন খোলেনি, পরে কেন খুলবে? লোকটার কি ধরনের শাস্তি হবে ভাবছ? বেশ কয়দিন আয়নায় দেখবে নিজের নীলমুখ, কোথাও যেতে পারবে না। এরা এখানে ওটার নাম দিয়েছে আজুল। চিরশত্রু হয়ে গেল ওরা। তা ঠিক, ইংরেজি বলতে শুনেছি ওদের, একটা আবার স্প্যানিশও বলে। আমার ধারণা এরা ইলিনা হিউবার্টের লোক। কিন্তু এলেনার তো মায়ান কোডেক্সের কপি চাই না। জানতে চাইছে আমরা কি করছি। আর এবার কি জানবে সে? ঠিকই বুঝবে কেন ভ্যালাডোলিডে এসেছি। পাল্টা হামলা করিনি, তবে ওদের একটাকে দেখলেই এখন বুঝবো সে আসলে কে। দেরি না করে হোটেলে ফিরল ওরা। ডিজিটাল ক্যামেরা থেকে ডাউনলোড করলো সোহানার ল্যাপটপ কম্পিউটারে সব ছবি ও ভিডিও। ব্যাকআপ কপি পাঠিয়ে দিল সালমার কম্পিউটারে। কাজ শেষে ইন্টারনেটে গিয়ে স্যান ডিয়েগো ফিরবার বিমানের টিকিট কাটলো রানা। 4 ঘন্টা পর ওদের ফ্লাইট। লাগেজ গুছিয়ে নিতে শুরু করেছে ওরা। তারই মাঝে সোহানার স্যাটেলাইট ফোনে কল এলো সালমার। হাই সালমা, ঠিকভাবে পেয়েছেন সব? জানতে চাইল সোহানা। গুড, আজই বিমানে উঠছি। না এসে উপায়ও নেই, আপনার বসের ব্রিফকেস ছিনতাই হয়েছে। আর ওটা যখন খুলবে আমাদেরকে স্রেফ খুন করতে চাইবে ছিনতাইকারী। যদি খুন হয়ে না যাই, আগামীকাল রাতে দেখা হবে আপনার সঙ্গে। ভ্যালাডোলিডের সস্তা এক হোটেল সুইটের বাথরুমে অ্যাসেস্টনে ভেজা তুলার বল দিয়ে প্রাণপণে গাঢ় নীল মুখ ঘষছে আর্ট ডকসন। ভয়ানক শয়তান মাসুদ রানা সর্বনাশ করে দিয়েছে ওর। মুখের এই আর্ট কাউকে দেখাবার নয়। এমনকি চমকে যাওয়ার কথা বেচারা আয়নারও। নীল পলিশ রিমুভারের কটু গন্ধে জ্বলছে নাক। ওটা ব্যবহারের আগে আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং টার্নিনটাইন দিয়েও চেষ্টা করেছে। এখন সব কুবাস মিলে নরক গুলজার হয়ে উঠেছে বদ্ধ টয়লেটে। বেসিনের উপরের আয়নায় একবার চাইল ডকসন। বিকটভাবে দাঁত খিচিয়ে বলল, কই, এটা তো কোনো কাজেই আসছে না, দুর্গন্ধ আরো বাড়ছে। আমার মনে হয় আরো জোরে ঘষতে হবে, পরামর্শ দিল অ্যাডেলমো লোপেজ। নীলবর্ণের মাঝেও দেখছে আলুর মতো ফুলে উঠছে সঙ্গীর থুতনি ও মুখ। তা যাই হোক,
আবারও ভ্যালাডোলিডের দোকানে দোকানে কেমিক্যাল বা সলভেন্ট খুঁজতে যেতে পারবে না সে। মহাবিরক্ত হয়ে গেছে। লোপেজের হাতে বোতলটা ধরিয়ে দিল ডকসন। বেশি খাট দেয়া সাবান ও ঠান্ডা পানির ঝটকা দিয়ে বিদায় করলো অ্যাসেটন। যাও, এমন কিছু আনো যেটা কাজ করে। এটা দিয়ে প্রায় সব রং তোলা যায়, বলল লোপেজ। আগে মানুষের ব্যাংক চেকে লেখা তুলতাম, কমিউনিট ভেজাতে হয়। আরে, আমি কি চেকে লেখা কালি তুলছি? আরও রেগে গেল ডকসন। এটা আমার মুখ, একটাই। ও হ্যাঁ, অন্যভাবেও কালি তোলা যায়। কালির ডাইপোলার হলে কাজ করে পোলার সলভেন্ট, অ্যালকোহল বা অ্যাসেটনের মতোই। কিন্তু ফেল মেরেছে সবই। এবার চাই নন পোলার সলভেন্ট, যেমন টলিউইন। টলিউইন? ভুরু কোচকালো লোপেজ। ওটার আর কোনো নাম নেই? মিথাইল বেনজেন। ওই জিনিস আবার কোথায় পাবো? আর্টিস্টদের রং যে দোকানে পাওয়া যায় ওখানে নিশ্চয়ই থাকবে। দোকানদারকে বলবে সব ধরনের পেইন্ট থিনার চাই। নানাভাবে চেষ্টা করতে হবে। যাওয়ার পথে ড্রাই ক্লিনারের দোকান পেলে ওদের জিনিসও কিনবে, কাজে আসতে পারে। তাদেরকে বলবে কালি ফেলেছ চামড়ার কাউচে, আর ওদের যদি কালি তোলার স্পেশাল কিছু থাকে তাও চাই। দাম যাই হোক, টাকার কথা ভাববে না। পয়সা আসলে হাতের ময়লা। আসল কথা যেভাবে হোক রং তুলতে হবে আমার মুখ থেকে, নইলে। আমার খিদে লেগেছে, নালিশের সুরে বলল লোপেজ। আসার পথে খাবার এনো। এখন কোথাও দেখাতে পারবো না এই মুখ। আর কি দুর্গন্ধ শালার সলভেন্টে। দুনিয়া সেরা খাবার দিলেও রুচবে না মুখে। লোপেজ, নিশ্চয় বুঝছো, যেভাবে হোক এই রঙের হাত থেকে বাঁচতে হবে। লোকটা মহা হারামি। হ্যাঁ, মেনে নিল লোপেজ। ওর কাছ থেকে আর কিছু চিন্তাই করা ঠিক হবে না। চেয়ারের পিঠ থেকে অনিচ্ছা সত্ত্বেও জ্যাকেট নিল সে। পরে নিয়ে বেরিয়ে এলো অপরিসর করিডোরে। গিয়ে উঠল স্পিটস কুকুরের খাঁচার মতো ছোট্ট এলিভেটরে। লোপেজ গিয়ে চাপতে করুণভাবে কো কো করে উঠল যন্ত্রটা। ঘর থেকে সেই গোঙানি শুনল ডকসন। নতুন উদ্যমে পানি ছিটাতে লাগলো চোখে মুখে। 1 মিনিট পর আয়নায় চাইল। চেহারা থেকে বেরোচ্ছে যেন গরম ভাব। যদি উঠত ওই নীল রং, দেখা যেত টকটকে লাল হয়ে গেছে ওর মুখ। বদমাস্টার ব্রিফকেসের ল্যাচ খুলতেই স্প্রিংয়ের জোরে ঝট করে খুলে গেল ডালা। পিস্টনের মতো লাফিয়ে উঠল কালি ভরা সিলিন্ডার। পালাবার সুযোগই ছিল না। সিলিন্ডারের মুখে ছিল পাতলা মোমের পর্দা। ওটা ফাটিয়ে দিয়ে এক মুহূর্তে মুখ আর বুক ভাসিয়ে দিল ওই কালান্তক রং। মাসুদ রানা লোকটা সত্যিকারের ইবলিশ। জেনে বুঝে করেছে ওর এই সর্বনাশটা। ব্রিফকেস ছিনতাই হলে কি ঘটবে সবই জানতো ওই শালা। আর বোকারামও ভেবেছিল কাকপক্ষীও টের পায়নি যে পিছু নিয়েছে ওরা। নিশ্চয়ই মস্ত কোনো ভুল করেছিল লোপেজ। নাকি দেশে দেশে এমনই সব বুবি ট্রিপ নিয়ে ঘুরে বেটায় বেটা মাসুদ রানা। বিমর্ষ হয়ে মুখ ও ঘাড়ে কোল্ড ক্রিম ডলতে লাগলো ডকসন। উহু, পুরে একেবারে শেষ হয়ে গেল চামড়া। শালার মাসুদ রানাকে একটাবার কায়দা মতো পেলে। অন্যদিকে মন দেওয়ার জন্য স্যাটেলাইট ফোনে কল দিল সে। ওদিক থেকে ভেসে এলো এলেনা হিউবার্টের গলা। হ্যালো, আমি, বিরস কণ্ঠে বলল আর্ট। আমরা স্যান্ডিয়াগো এয়ারপোর্ট পর্যন্ত ওদের পিছু নিয়েছিলাম। স্পেনে এসেছে, আমিও এখন স্পেনে, ভ্যালাডোলিডে। ওখানে কি করছো? কদিন হলো পিছু নিয়েছি। প্রথমে দর্শনীয় সব জায়গা দেখছিল, রাতে দামি সব রেস্টুরেন্টে গিয়ে পেট পুড়ে খেয়েছে। বেশ কদিন তো হলো নামকরা সব রেস্টুরেন্টে ঢু দেওয়ারই কথা। তাই করেছে। বেদম খিদে চোচো করছে ডকসনের পেট। পুরো 8 দিন ধরে নিয়মিত গেছে ইউনিভার্সিটি অফ ভ্যালাডোলিডে। শহরের ধচাপচা সব পুরনো বাড়ি ঘুরে দেখেছে। তবে আমার মনে হয়েছে ওরা গোপন কোনো রিসার্চ করছে। অস্বস্তি বোধ করছি। খোঁজ নিয়েছেন? কিসের রিসার্চ? হিস্টোরি লাইব্রেরিতে গিয়ে পুরনো সব বই ঘাটছে। যেখানে গেছে সঙ্গে করে বড় চামড়ার পার্স নিয়েছে ওই মেয়ে। আর কদিন পর থেকে বদমাস্টার হাতে ছিল ব্রিফকেস। ওগুলো রেখে যেতে হয়েছে লাইব্রেরিয়ানের কাছে। ওই দালান থেকে বেরিয়ে আসার সময় ফেরত পেয়েছে। ব্রিফকেসের ভিতরে কি ছিল? ভেবেছিলাম সবার অলক্ষ্যে কিছু সরাচ্ছে বুঝি। পুরোনো লাইব্রেরিতে গেলে অনেকেই দামি আর দুর্লভ মানচিত্র বা বই চুরি করে। রেয়ার বুকরুমে সময় কাটিয়েছে। সঙ্গে বোধহয় ব্লেড ছিল। সবার অগোচরে বই বা ম্যাপের পাতা কেটেছে। সব লুকিয়ে ফেলেছে পোশাকের ভিতর। চোখ রাখার উপায় ছিল না। কাজেই জানি না আসলে কি করেছে। নার্ভাস বোধ করছি। দেখেছেন কোন বই বের করেছে? ওরা বিদায় হলে একবার গিয়েছিল অ্যাডেলমো লোপেজ। বইয়ের শিরদাঁড়ায় লেখা ছিল লাস কাসাস। এর মানে তো স্প্যানিশে বোধহয় সেই বাড়ি, তাই না? বড় করে দম নিল এলেনা হিউবার্ট। একবার ওর মনে হলো বলবে, তুমি একটা আস্ত গাধা। অবশ্য শান্তস্বরেই বলল, ওটা ডোমিনিকান এক ফ্রায়ারের নাম। তিনি গুয়াতেমালার আলটা ভেরাপোজ এলাকার মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দিয়েছেন। মায়ান কোডেক্স ভূমিধসে হারিয়ে যাওয়ার সময়ও বেঁচেছিলেন। জানি না কি পাবে ভেবে ওই যাজকের বই ঘাটতে গেছে মাসুদ রানা আর সোহানা চৌধুরী। খেই ধরল ডকসন। তখন ঠিক করলাম জানতে হবে কি চুরি করছে।
তাই লোপেসকে নিয়ে মোটরসাইকেলে করে তককে তককে ছিলাম। আর যেই প্লাজার মাঝে এসেছে মাসুদ রানার হাত থেকে ব্রিফকেস ছিনিয়ে নিয়েছি লোপেস। কোনো বিপদ হয়নি। এমন ছিনতাই নিয়মিতই চলে স্পেন আর ইটালিতে। ওরা বুঝবার আগে মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যাই আমরা। ব্রিফকেসের ভেতরে কোনো কাগজ ছিল? না। রাগ সামলে রাখলো আর্ট ডকসন। কিসের নোট নিয়েছে? নিশ্চয় পড়ে দেখেছেন। কিছুই ছিল না। ওই ব্রিফকেস ছিল বুবি ট্র্যাপড। খুলতেই ঝপাত করে মুখে এসে পড়েছে পোয়াটেক তরল নীল রং। হায় ঈশ্বর! তারপর? তার মানে তো ওরা আপনাদেরকে পিছু নিতে দেখেছে। তার সম্ভাবনা খুবই কম। চাপা শ্বাস ফেলল ডকসন। ওই ব্রিফকেস রেখেছিল ধোকা দেওয়ার জন্য। আসল জিনিস ছিল ওই মেয়ের পার্সে। অর্থাৎ তারা এখন আপনাদের কথা জেনে গেছে। শুধু জানে ছিনতাই হয়েছে ব্রিফকেস, কারণটা জানে না। এক সপ্তাহের বেশি হলো রাতে হেঁটে গেছে ওই পথে। পরনে ছিল দামি পোশাক, বড়লোকদের রেস্টুরেন্টে গেছে। চোরের চোখে পড়ে যাওয়ারই কথা। এ কথা মানতে পারছি না, বিড়বিড় করলো এলেনা। ডকসনের মনে হলো কথাটা নিজেকে বলেছে মেয়েটা। না, আমাকে শান্তিতে থাকতে দেবে না এরা। দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে আমার। আপনাকে কি বলেছি? ওরা গুয়াতেমালায় এসে ফেডারেল পুলিশের কাছে আমার নামে যা তা বলেছে। হ্যাঁ, তাই করেছে ওরা। ওই দুজন তেলাপোকার মতোই বিরক্তিকর। একটা পথ বন্ধ করুন, আরেক পথে এসে হাজির হবে। আমাকে ভয়ানক বিব্রত করছে। কোন ঠাসা করে ফেলেছে। অথচ ওদেরকে বহু টাকা সেধেছি, কিছুতেই দিল না কোডেক্স। খারাপ লাগছে যে স্যান্ডিয়াগোতে ওদেরকে ঠেকাইনি আমরা। স্পেনেও তা সম্ভব হয়নি। নিজেকে খুব কষ্টে পড়া মানুষ বলে মনে হচ্ছে এলেনার। বলল, দূর করতে পেরেছেন মুখের কালি? না, এখনো না। বিশাল দীর্ঘশ্বাস ফেলল ডকসন। কয়েকটা সলভেন্ট ব্যবহার করেছি, কিন্তু এখনো কপাল খোলেনি। আরও নতুন সলভেন্ট কিনতে লোপেসকে পাঠিয়েছি। আর্ট, ওই বিরক্তিকর দুই প্রাণীকে সরিয়ে দিতে হবে, নইলে শান্তিতে থাকতে দেবে না আমাদের। ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠেছে, আমাদের জন্য ঘনিয়ে তুলছে বিপদ। শুধু যে আমার ব্যক্তিগত সুনাম বা ব্যবসায়িক সুনাম নষ্ট করছে তাই নয়, আপনার জন্যও নিয়ে আসছে বালা মুসিবত। বুবি ট্র্যাপের ওই কালি তো অ্যাসিড বা বোমাও হতে পারত। আমাকে বুঝিয়ে দিয়েছে ও কি করতে পারে। ভয়ঙ্কর কিছু না করেও জানানো যায়, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। এভাবে চলতে দেওয়া যায় না, বলল এলেনা। কেউ আপনার জীবনে ঝুঁকি তৈরি করলে আপনারও অধিকার আছে নিজেকে রক্ষা করার। এদেশের কর্তৃপক্ষ কিন্তু সেভাবে চিন্তা করবে না, বলল ডকসন। বুঝে গেছে আসলে ওই সুন্দরী মেয়েটা চাইছে বিনা পয়সায় ওকে দিয়ে মাসুদ রানা আর সুহানা চৌধুরীকে খুন করাতে। ওর যে খুব আপত্তি আছে তাও নয়, কিন্তু সেজন্য দিতে হবে যথেষ্ট টাকা। কর্তৃপক্ষ যা খুশি ভাবুক, পাচার পুরো অধিকার আছে আপনার, জোর দিয়ে বলল এলেনা। আপনি যদি বিপজ্জনক পথে আমাকে পা রাখতে বলেন, সেজন্য বাড়তি ফির কথা ভাবতে হবে আপনাকে, বলল ডকসন। লোপেজের পেছনে খরচ আছে, এছাড়া আনুষঙ্গিক খরচও কম নয়। জবাব পাওয়ার জন্য অপেক্ষা করলো ও। জবাব এলো। মনে হলো এক পলকে 1000 কোটি মাইল দূরে সরে গেছে মেয়েটা। ও হ্যাঁ, নিজের মতোই ভাবছিলাম আপনাকে। তেমন ভাবা আমার উচিত হয়নি। আপনি এমন একজন যিনি আমার হয়ে কাজ করেন, কাজেই টাকার কথা ভাবতেই হয়। আরও $5000 পেলে কেমন হয়? আমি $20,000 কথা ভাবছিলাম, বলল ডকসন। আর্ট, আমার ভাবতে খুব কষ্ট হবে আপনি ফোন করে আমাকে বিব্রত করে মনে করুণা তৈরির মাধ্যমে বাড়তি টাকা আদায় করতে চাইছেন। ছি, তা নয় মিস হিউবার্ট, বলল ডকসন। আপনি নিশ্চিত থাকুন কখনো এমন কাজ করব না আমি। তবে এই কাজের জন্য এর কম হলে চলবে না। আসলে প্রথমে নিজ রং ফিরে পেতে হবে, নইলে সবাই চিনে ফেলবে আমাকে। তারপর কিনতে হবে অস্ত্র। আপনি তো জানেন ইউরোপে এসব অস্ত্র কঠোরভাবে নিয়ন্ত্রিত। লাশ সরিয়ে ফেলতেও বেরিয়ে যাবে বহু টাকা। আরও খরচ আছে স্পেন থেকে ইউএসএ ফিরতে। সময় দিচ্ছে বলে বাড়তি টাকা দিতে হবে লোপেসকেও। ঠিক আছে, তাহলে $20,000। অসংখ্য ধন্যবাদ, বলল ডকসন। কিন্তু আগে শেষ করতে হবে কাজ। অগ্রিম টাকা আমি দেব না। তাতে কোনো অসুবিধা নেই, আমারও আগে মুখ রক্ষা করতে হবে। আপনি বোধহয় জানেন না, ওপেক মেকআপ বিক্রি করে কসমেটিক কোম্পানিগুলো। ওই জিনিস অনায়াসেই ঢেকে দেবে ক্ষত, জন্মদাগ বা ত্বকের অস্বাভাবিকতা। যদি মুখ থেকে রং তুলতে না পারেন, ঢেকে দিন নিজের ত্বকের রং মেকআপ দিয়ে। অনেক ধন্যবাদ, কথাটা মাথায় রাখলাম। আর তারপর ওই দুই বদমাশকে বিদায় করুন আমার জীবন থেকে। খুশি করে দেব আপনাকে। ক্লিক শব্দে যোগাযোগ কেটে দিল এলেনা হিউবার্ট। গুয়াতেমালা সিটির মস্ত ভবনে নিজ অফিসে বসে আছে সে। তিক্ত মনে ভাবছে, অসীম দয়ালু ঈশ্বর কেন পরীক্ষা নিচ্ছেন ওর ধৈর্যের। না, আসলে তিনি নন। ওর জীবনটা বেদম কষ্টকর আর ভীষণ বিষাদময় করে তুলেছে ওই দুই ছোট লোকের বাচ্চা।
দুই হারামি গুয়াতেমালা ত্যাগ করার পর এসেছিল অ্যালবার্ট অ্যাম্ব্রোসিও। কঠোর সুরে বলে গেছে তার সিকিউরিটি দলের অনেক লোককে খুন করে গহীন জঙ্গলে পালিয়ে গেছে মাসুদ রানা আর সোহানা চৌধুরী। রেগে কাই হওয়া অতিথি ড্রাগ লর্ডকে সামাল দেওয়া মোটেই সহজ নয়। মজুর চড়িয়ে খেতে হয় তাকেও, আর তার লোক মারা পড়লে তাদের গন্ডা গন্ডা বউগুলোকে দিতে হয় বড় অঙ্কের ক্ষতিপূরণের টাকা। মৃতের পরিবারের পেছনে টাকা না ঢেলে উপায়ও নেই, নইলে বিগড়ে যাবে অন্য সব কর্মী। তখন তাদেরকে দিয়ে কোনো কাজই করাতে পারবে না। এলেনার বিশাল জমির ছোট্ট যে কোনো ড্রাগসের খামার করেছে অ্যালবার্ট অ্যাম্ব্রোসিও, সেখান থেকে যথেষ্ট মুনাফা না এলে জমির মালকিনকে 4 আনা পয়সাও কমিশন দেবে না সে। আপাতত যেরকম মন্দা চলছে গোটা বিশ্বজুড়ে, এলেনার ব্যবসা এখনো মুনাফা দেখাচ্ছে শুধু ড্রাগসের বিপুল টাকা আসছে বলে। কম্পিউটার খুলে ইন্টারনেটে গিয়ে বার্তেলোমে দে লাস কাসাসের নাম টাইপ করলো এলেনা। কিছুক্ষণ পর পেয়ে গেল যা খুঁজছিল। লাস কাসাস তার ব্যক্তিগত লাইব্রেরি দান করেছিলেন ভ্যালাডোলিডের কোলেসিও দে স্যান গ্রেগরিওতে। কিন্তু 1566 সালে ওই সন্ন্যাসীর লাইব্রেরিতে কি ছিল? উত্তর গুয়াতেমালায় প্রথম স্প্যানিয়ার্ড ওই লোক। মায়ান রাজারা তাকে গ্রহণ করে বন্ধু এবং শিক্ষক হিসেবে। এমন কি হতে পারে তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন কোনো মায়ান শহরের কোনো সমাধি যেখানে আছে বিপুল সোনাদানা? একটু আগেও এলেনা ভাবছিল নতুন আবিষ্কার আসলে ওই মায়ান কোডেক্স, কিন্তু তা তো নাও হতে পারে। স্প্যানিশ ওই যাজকের ডায়েরি হতে পারে দুনিয়ার সেরা রত্ন। হয়তো ওটার ভেতর রয়েছে 7 রাজার ধনের সঠিক হদিশ। এটা আগে ভাবিনি এলেনা, কিন্তু সত্যি যদি মায়ারা কাউকে বলে থাকে গুপ্তধনের কথা, সেক্ষেত্রে কে সেই লোক? কোনো সন্দেহ নেই, লাস কাসাস, মায়াদের ধর্মীয় গুরু, তাদের পথ প্রদর্শক। মনটা আরও তিক্ত হয়ে গেল এলেনার। সেক্ষেত্রে হয়তো সত্যি ওকে দৌড়ে হারিয়ে দিয়েছে ওই মাসুদ রানা আর সোহানা চৌধুরী। হ্যাঁ, হতে পারে এরা খোঁজ পেয়েছে মায়াদের বিপুল ধনরত্নের, কিন্তু তার মানে এই নয় যে তারা জিতে গেছে। তাছাড়া সত্যি হয়তো কিছুই পায়নি। হতে পারে না গুপ্তধনের বিষয়ে মায়াদের কাছ থেকে কোনো তথ্যই পাননি লাস কাসাস, অথবা হয়তো পেয়েছেন আর সেই খোঁজ দিয়ে গেছেন তার লাইব্রেরির কোনো বইয়ে। কে জানে। এবার সিদ্ধান্ত নিতেই হবে, ভাবলো এলেনা। কোন পথ বেছে নেবে ও? না, চুপচাপ বসে থাকবার সময় নয় এটা। প্রথম এক্সপেডিশনের জন্য গুছিয়ে নিতে হবে সব। মাসুদ রানাকে নিয়ে বিশাল কোনো মায়ান শহর আবিষ্কার করে ফেলবার আগেই লোভী হিংসুটে সোহানা চৌধুরীকে ঠেকিয়ে দিতে হবে। চিন্তাটা তপ্ত করে তুলল এলেনার মগজ। চট করে তুলে নিল ফোনের রিসিভার, কল করলো ওর কোম্পানির ফিনান্সিয়াল অংশের ভাইস প্রেসিডেন্টকে। ইয়েস মিস হিউবার্ট। বেশিরভাগ সময় স্প্যানিশ ভাষায় কথা বলে সে, কিন্তু আগেই তাকে বলে দেওয়া হয়েছে এই কোম্পানিতে চাকরি করতে চাইলে কখনো এলেনাকে সেনোরিটা বলা চলবে না, ওটা অসভ্য শোনায় ইংরেজ কানে। ডেলমার, একটা ফেভার চাই। নিশ্চয় মিস হিউবার্ট, বলল ভাইস প্রেসিডেন্ট। আপনি কিছু চাইলে তা ফেভার হবে কেন? এ তো আমার জরুরি দায়িত্ব। আমি জানতে চাই আমেরিকায় 2 জন বাংলাদেশির ব্যাংকে কত টাকা আছে। এদের একজনের নাম মাসুদ রানা, অন্যজন সোহানা চৌধুরী। আপাতত বাস করছে ক্যালিফোর্নিয়ায় স্যান ডিয়েগোর লা জোলার গোল্ডফিশ পয়েন্টে। ক্রেডিট কার্ডে কত টাকা আছে আর কোথায় কি কিনছে সবই জানতে চাই। আইডেন্টিফাই করার মতো কোনো তথ্য, সোশ্যাল সিকিউরিটি নম্বর বা জন্ম তারিখ, যে কোনো কিছু মিস? না, নেই। আশা করি কটা পয়সা খরচ করলেই ব্যাংক থেকে সব জানিয়ে দেবে। অবশ্যই মিস হিউবার্ট, অথবা জেনে নেব অন্য কোনো পথে। কাজটা খুবই জরুরি। কয়েক সপ্তাহ আগে গুয়াতেমালায় ছিল এরা। যে হোটেলে ওঠে ওখান থেকেই পেয়ে যাওয়ার কথা পাসপোর্ট বা ক্রেডিট কার্ড নম্বর। জি মিস হিউবার্ট, খুঁজে নেব সব। জেনে নেব এখন কোথায় আছে, কি করছে জানতেও সময় লাগবে না। আমি কল দেবো আপনাকে। গুড। এসব তথ্য পাওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষা করবেন, তারপর প্রতিদিন একবার করে আমাকে জানাবেন ক্রেডিট কার্ডে কী ধরনের পরিবর্তন আসছে। নিশ্চয়ই মিস হিউবার্ট। ফোন রেখে দিল এলেনা। ভাবতে লাগলো ওর এক্সপেডিশনের কথা। যেসব জিনিস অবশ্যই চাই তার বড় একটা তালিকা তৈরি করলো। আরেক তালিকায় লিখে রাখলো কাদের দিয়ে কাজগুলো করিয়ে নেবে। 2 ঘন্টা পর বেজে উঠল ফোন। হ্যালো মিস হিউবার্ট, আমি ডেলমার অ্যাম্পারন। কয়েক ঘন্টা আগে বিমানের টিকিট কেটেছে ওই 2 জন। মাদ্রিদ থেকে চলেছে নিউ ইয়র্কে। বিকালে আরেকটা ফ্লাইটে যাবে নিউ ইয়র্ক থেকে স্যান ডিয়েগো। আপনি নিশ্চিত তারা নিউ ইয়র্কগামী বিমানে আছে? প্রায় শিওর, বলল ভাইস প্রেসিডেন্ট। নইলে কিছু টাকা কেটে নিয়ে রিফান্ড করতো রিজার্ভেশন ডেস্ক থেকে। ঠিক আছে, আগামীকাল জানাবেন আরও কি করছে। ফোন রেখে দিল এলেনা। এবার ডায়াল করলো আরেক নম্বরে। হ্যালো, বলল আর্ট ডকসন। জড়ানো কণ্ঠ থেকে মনে হলো ঘুমিয়েছিল অথবা মনের দুঃখে পান করেছে অতিরিক্ত মদ। হ্যালো আর্ট, আমি। আপনাকে নীল করে দেওয়ার পর নিউ ইয়র্কগামী বিমানে গিয়ে উঠেছে ওরা। ওখানে নেমে বিকেলে চাপবে স্যান ডিয়েগোর বিমানে।
কাজেই স্পেনে খুঁজে আর লাভ নেই, চাইলেও প্রতিশোধ নিতে পারবেন না। এখন সোজা চলে যান তাদের বাড়িতে, শেষ করুন ঝামেলা।